হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের এইচএসসি 26 ব্যাচের হামিম ভাইয়ের সাথে প্রথম বায়োলজি ক্লাস। অ্যান্ড ইট ইজ স্পেশাল বিকজ আজকে তোমাদের কোষীয় গঠনের থার্ড লেকচার অলরেডি। সো আশা করি তোমরা সবাই আমার সাথে অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবা এবং আমি খুব আর্লি ক্লাস শুরু করতে পারবো। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে হচ্ছে ভাই এইচএসসি 26 ব্যাচের একটা সিম্পল কথাবার্তা বলি। দেখো, তুমি এখন সামনে এইচএসসি পরীক্ষা দিবা, সামনে বলতে অনেক দেরি আছে, কিন্তু তোমার যে সিনিয়র ভাইয়া যারা আছে বা তোমার সিনিয়র আপু যারা আছে, ভাই আপু যারা আছে, যারা এইচএসসি 24 ব্যাচ কিংবা এইচএসসি 25 ব্যাচ, তারা জানে যে সিলেবাস শুরুতে শেষ না করলে লাস্টে দিয়ে কী অবস্থা হয়। সো আমার মনে হয় আমার আজকে বারবার কি বলে ব্যাক ফ্লো ঢেক আসতেছে। ওকে ফাইন, সমস্যা নেই। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, যেটা বলতে লাগছিলাম যে তোমার সিনিয়র ভাইয়া পুরো জানে যে যদি কোনো কারণে তুমি এই এইচএসসির এই পিরিয়ডটাতে, অর্থাৎ স্টার্টিং টাইমটাতে খুব ভালোভাবে কাজে না লাগাও, তোমার জন্য আসলে এইচএসসির লাস্ট পিরিয়ডটা খুব টাফ যাবে। এটাই নর্মালি হয়, বুঝছো? এটাই নর্মালি হয়। তো তোমরা সবাই ভাইয়ার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, এবং তোমার লাইভে সব কিছু বোর্ড একদম ক্লিয়ারলি ফকফকা দেখতে পাচ্ছ কিনা, ফকফকা বলতে অ্যাকচুয়ালি লেখাগুলো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা ভাইকে একটু জানাবা। ঠিক আছে, সব কিছু ওকে কিনা ভাইকে জানাবা এভরিওয়ান। আচ্ছা, তো তোমরা আমার সাথে এর আগে হচ্ছে ভাইয়ের সাথে ক্লাস করছিলা, তোমরা তোমরা হচ্ছে আমার সাথে এসএসসিতে ক্লাস করছো। সো ইনশাল্লাহ এখন তোমরা আজকে থেকে ভাইয়ের সাথে এইচএসসি ক্লাস শুরু করবা। তোমরা মোস্ট প্রবাবলি একটা তোমাদের নোট শেয়ারিং কন্টেস্ট অলরেডি তোমাদের চালু হয়েছিল প্রাণী শ্রেণী বিন্যাসের উপরে। সো ওটা মেবি তোমরা করেছো এবং অনেকেই তোমরা নোট শেয়ার করে জমা দিয়েছো, আমি দেখেছি অনেকগুলো। সো আমি আশা করবো তোমাদের ওই অধ্যায়টা পড়া শেষ। এই যে কৌশল গঠন অধ্যায়টা, এটা অ্যাকচুয়ালি তোমার কি বলে, পুরো বায়োলজির একটা মেইন অধ্যায় বলা যায়। কারণ কি? কারণ আমরা জুলজি পড়ি আর বোটানি পড়ি, আমাদের কোষ সম্পর্কে পড়া লাগে। ঠিক আছে, আমাদের কোষ সম্পর্কে পড়া লাগে। এখন এই কোষ সম্পর্কে পড়তে গিয়ে তোমার কাছে তখন মনে হবে যে ভাইয়া, এই যে আপনি বললেন কোষ সম্পর্কে পড়া লাগে, তাহলে কি আমার বোটানিতে যে কোষ, উদ্ভিদের কোষ তো একটু মানে প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ক্ষেত্রে কোষ তো একটু আলাদা। ডেফিনেটলি কোষের গঠনে কিছু পার্থক্য আছে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্গাণুই সেম। এই জন্যই আমরা বোটানির মধ্যেই খুব ভালো মতো পড়ে ফেলি। আরে কি শুরু হয়েছে! ঠিক আছে আমার প্রিয় ভাইয়াপুরা, আমি আর 1 মিনিট ওয়েট করবো, বুঝছো? যেন আমার ওই যে শিষ্য যারা আছে, শিষ্যরা যুক্ত হতে পারে। সাউন্ড ডাবল আসার তো কোনো কারণ দেখি না, তোমরা একটু চেক করে নিও। ওয়েট, তোমরা 1 মিনিট ওয়েট করো, সবাই আসুক। ওকে, আসছো সবাই, শুরু করতে পারি? ওকে, ওকে ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সাথে আছি আমি ডক্টর আবরার হামিম, এমবিবিএস ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, এবং ইনশাল্লাহ আজকে থেকে তোমাদের এইচএসসি 26 ব্যাচের জার্নিতে ভাইয়ার সাথে ক্লাস শুরু হতে যাচ্ছে। ইনশাল্লাহ বোটানির লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ আমি থাকবো, ইনশাল্লাহ সব কিছু যদি ঠিক থাকে।
লাস্ট পর্যন্ত থেকে তোমার বোটানির প্রিপারেশনটা আমরা ইনশাল্লাহ গুছাই দেব। সো একটা কোর্সের মধ্যে দেখো ভাইয়া, তুমি আর যেখানেই পড়ো না কেন, এই একটা কোর্সের মধ্যেই তোমার সব কিছু। তোমরা অলরেডি কোর্স কিনেছো এবং কোর্স কিনে তোমরা জয়েন হয়েছো। সো আমি এটা ডেফিনেটলি প্রচলন, আমার চাচ্ছি না যে আমি এমন কোনো মানুষকে বলতেছি না যারা কোর্সটা কিনে নেয়। আমি খুব র্যান্ডমলি তোমাকেই বলতেছি, দেখো তুমি যে কোর্সটা কিনেছো ইনশাল্লাহ ইউ উইল বি হাইয়েস্ট বেনিফিটেড। ঠিক আছে, তুমি সর্বোচ্চ পরিমাণ তুমি বেনিফিট পাবা তুমি এখান থেকে, কারণ এই একটা কোর্সেই ভাইয়া টোটালি বোটানি আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। এবং তোমার এই বোটানির জন্য কলেজে বা কলেজের বাইরে অন্য কোথাও অনলাইনে হোক অফলাইনে হোক, বিলিভ মি আর কোথাও পড়া লাগবে না। তোমার সিকিউ এমসিকিউ আমরা ইনশাল্লাহ যে সামনে দেখবে তোমাদের বিভিন্ন শিট দিব, বিভিন্ন প্র্যাকটিস করার জন্য প্রশ্ন দিব, তোমরা ইনশাল্লাহ ওগুলো প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা। বিশ্বাস করো ভাইয়া, তোমার কোথাও যাওয়া লাগবে না। সো আমি আজকে ইনশাল্লাহ শুরু করব। তোমাদেরকে গত ক্লাসে হচ্ছে কোষ ঝিল্লি পর্যন্ত পড়ানো হয়েছে, আজকে আমরা কোষ ঝিল্লির পর থেকে শুরু করব। খেয়াল করো ভাইয়া, আজকে আমাদের প্রথম টপিকের নাম হচ্ছে সাইটোপ্লাজম। খুবই ইন্টারেস্টিং, খুবই খুবই মজার, প্রত্যেকটা কনসেপ্টই মজার। তোমরা খালি খেয়াল করো ভাইয়া কি পড়াই। এখন সাইটোপ্লাজম বলতে আসলে কি বোঝায় খেয়াল করে দেখো ভাইয়া, আমরা জানি এইটা হচ্ছে, এই যে বাইরের এইটা হচ্ছে কোষ ঝিল্লি, তাই না? বাইরের এটা হচ্ছে কোষ ঝিল্লি। তুমি বলতে পারো ভাইয়া আপনি কোষ ঝিল্লি কেন লিখছেন, আপনি এখানে কেন কেন আমি এখানে কোষ প্রাচীর লিখি নাই? কারণ ভাইয়া আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রাণী কোষ, আর তোমরা সবাই জানো যে প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। কিভাবে বুঝছি এটা প্রাণী কোষ? আমি এটার আকৃতি দেখে বুঝে গেছি এটা হচ্ছে একটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষের বেলায় আকৃতি কিন্তু টোটালি ভিন্ন হয়। প্রাণী কোষটা যেরকম কি সুন্দর করে একটা গোলাকার ডিম্বাকার একটা শেপ আছে, আর ঠিক মাঝখানে নিউক্লিয়াস আছে। কিন্তু ভাইয়া উদ্ভিদ কোষের বেলায় নিউক্লিয়াসটা এক পাশে চলে যায়, মাঝখানে একটা বড় একটা খালি জায়গা থাকে, এটাকে আমরা বলি কোষ গহ্বর। তোমাদের কি উদ্ভিদ কোষের কথা মনে আছে ভাইয়া? ছোট্ট করে যদি এখানে আঁকি দেখো, এরকম একটা চারকোনা শেপ থাকবে, মাঝখানে ধরো এই যে কোষ ঝিল্লির একটা লেয়ার থাকবে, আর বড় করে একটা কোষ গহ্বর থাকবে, বড় কোষ গহ্বর থাকবে। কিন্তু আমি ছবি দেখে বুঝতে পারছি এখানে আমাদের কোনো কোষ গহ্বর নাই, যেহেতু এখানে কোষ ঝিল্লি আছে, শুধু কোষ ঝিল্লি। এবং আমরা সুন্দর মতো বুঝে গেলাম নিউক্লিয়াসটাও ঠিক মাঝামাঝি। নিউক্লিয়াস কার বেলায় মাঝামাঝি থাকে? নিউক্লিয়াস মাঝামাঝি থাকে প্রাণী কোষের বেলায়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেল। আচ্ছা ভাইয়া, এবার দেখো আমরা চলে যাব, এই যে কোষ ঝিল্লি গেল, এখন দেখো ভাইয়া নিউক্লিয়াসের, এই যে নিউক্লিয়াসটা তুমি দেখতে পাচ্ছ, এই যে নিউক্লিয়াসটা তুমি দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসের উপরে যে আবরণী, তার নাম হলো, খুবই সুন্দর, তার নাম হচ্ছে নিউক্লিয়ার আবরণী। নিউক্লিয়াসের যে আবরণী তার নাম কি? তার নাম হলো নিউক্লিয়ার আবরণী। এই যে ভাইয়া দেখো, এই কোষ ঝিল্লি আর এই নিউক্লিয়ার আবরণীর মাঝে যা আছে এটাই হলো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের একেবারে গ্রস ডেফিনিশন হচ্ছে কোষ ঝিল্লি, খেয়াল করো ভাইয়া, কোষ ঝিল্লি এবং 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 নিউক্লিয়ার মেমব্রেন। কোষ ঝিল্লি এবং নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি, কোষ ঝিল্লি এবং নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যবর্তী যেই অর্ধস্বচ্ছ পদার্থ থাকে তার নামই হচ্ছে সাইটোপ্লাজম। বুঝছো ভাইয়া? ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা আশা করি সংজ্ঞা বুঝে গেছি যে ভাইয়া কোষ ঝিল্লি এবং এই যে কোষ ঝিল্লি, বুঝছো, কোষ ঝিল্লি এবং নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যা আছে সবই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া সাইটোপ্লাজমের তাহলে কি কি অংশ থাকে, তাই না? সাইটোপ্লাজমের কি কি অংশ থাকে খেয়াল করে দেখো, আমি আগের নামগুলো লিখি। নাম্বার 1 ম্যাট্রিক্স। সাইটোপ্লাজমের প্রথম উপাদানটাই হচ্ছে ম্যাট্রিক্স। মনে রাখবা যে কোনো অঙ্গাণুর মধ্যেই যখন থকথকে জেলির মতো পদার্থ থাকে সেই জায়গাটার নাম, সেই জায়গাটাকেই বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। এই ম্যাট্রিক্স বা মাতৃকা কেন ইম্পর্টেন্ট? কারণ এই জায়গার মধ্যেই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য কোনো না কোনো জায়গা লাগবে, যে জায়গায় বিক্রিয়াটা হবে ওই জায়গাটাই হচ্ছে ম্যাট্রিক্স। সো ওখানে কি থাকে আসলে, ওখানে আসলে এমন কি আছে যার কারণে এই বিক্রিয়াগুলো হয়? এখানে আছে ভাইয়া মূলত বিভিন্ন ধরনের স্ফটিকাকার রাসায়নিক বস্তু, বিভিন্ন গোলাকার শেপের বিভিন্ন রাসায়নিক বস্তু। এই রাসায়নিক বস্তুগুলোর মধ্যেই থাকে বিভিন্ন প্রকার এনজাইম, বা বিভিন্ন জায়গা থেকে এনজাইমগুলো এসে এই জায়গায়, এই জেলির মতো জায়গাটায় তারা বিক্রিয়াটা সম্পন্ন করে। ওকে, তো নাম্বার 1 ম্যাট্রিক্স। নাম্বার 2 সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ।
সাইটোপ্লাজম আর কিছুই না, সে মূলত একটা বড় জায়গা, বড় ক্ষেত্র। অর্থাৎ এখানে এই যে একটা কোষের মধ্যে যতগুলো অঙ্গাণু আছে, এই সব অঙ্গাণু কিন্তু সাইটোপ্লাজমের উপরে অবস্থান করে। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো অঙ্গাণু সমূহ। নাম্বার 3, জড় বস্তু। ভাইয়া আমাদের কোষের মধ্যে তুমি পড়েছো, কোষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জড় বস্তু থাকে বা নির্জীব বস্তু থাকে। এই জড় বস্তু বা নির্জীব বস্তুগুলা কই থাকে? ডেফিনেটলি জায়গা তো একটাই, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। কারণ নিউক্লিয়াসের ভিতরে তো আর নির্জীব বস্তু থাকবে না। তোমরা জানো নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, অ্যান্ড ইউ অল নো ডিএনএ ইজ দ্য মাস্টার মলিকুল অফ লাইফ। ডিএনএ হচ্ছে জীবের সকল বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আর ডিএনএ থাকে ক্রোমোজোমের ভিতরে, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভিতরে। ইনশাল্লাহ নিউক্লিয়াস টপিক আসলে হয়তো পড়ানো হবে। সো আমরা অলরেডি বুঝে গেলাম সাইটোপ্লাজমের অংশ হচ্ছে মূলত 3টা। এবার দেখো ভাইয়া, এইটাকে খুব সুন্দরভাবে 2টা ভাগে ভাগ করা হয়েছে। বাইরের যে অংশটা, এই যে বাইরের একটা পার্ট, আর নিউক্লিয়াসের কাছাকাছি ভিতরের একটা পার্ট। তাহলে বাহিরের দিকে অংশটা খেয়াল করো, মোটামুটি বাহিরের দিকের অংশ, যে অংশটা একটু বাহিরের দিকে মানে কোষ ঝিল্লির কাছাকাছি আছে, সেই বাহিরের দিকের অংশটাকে বলা হয় একটোপ্লাজম। একটোপ্লাজম, একটো মানে বাহির, এক্সিট। তোমরা শুনছো না যে এক্সিট করা মানে হচ্ছে কি বের হওয়া, দ্যাট ইজ ওয়াই এই নামটা হয়েছে একটোপ্লাজম, এক্সিট করা বা বের হওয়া। ঠিক আছে, প্লাজম তোমরা পড়বা প্লাজমা মানে রক্তরস। রক্তের মধ্যে রক্তকণিকা বাদে যে অংশটা থাকে তার রক্তরস বলে। এটা কিন্তু একবারে পানি না, এটাকে থকথকে একটু, এর মধ্যে বিভিন্ন জিনিসপত্র মিক্স থাকে, বিভিন্ন ধরনের আমিষ থাকে রক্তের বেলায়, বা বিভিন্ন ধরনের আয়ন থাকে। সো এখানেও সেম, ঠিক আছে, একটু থকথকে জেলের মতো অংশটাই হচ্ছে সেই প্লাজম। একটো মানে বাহিরে, এক্সিট, এক্সিট মানে কি বাইরে যাওয়া, একটা মানে হচ্ছে বাহিরে। একজন বলছে আমাদের কোষ ঝিলি পড়ানো হয় নাই। ইজ ইট ট্রু? আমি দেখলাম হৃদয়ের ক্লাসে, আমি একটু টান দিয়ে দেখলাম যে যেখানে শেষ হয়েছে আমি দেখেছিলাম যে ফ্লুইড মোজাইক মডেল মনে হয় হৃদয় পড়াচ্ছিল, ফ্লুইড মোজাইক মডেল। ইফ আই এম নট রং, হৃদয় মনে হয় তোমাদেরকে ফ্লুইড মোজাইক মডেল পড়াইছে। ঠিক আছে, আমাকে একটু জানাতে হবে যারাই আছো লাইভে যে আসলে কি এটা পড়ানো হয়েছিল। আমি দেখছিলাম যে ফ্লুইড মোজাইক মডেলের ছবি একটা দেখছিলাম যে এরকম আঁকছে, তো আমি লাস্ট পার্টটা আমি দেখছি যে কতটুকু পর্যন্ত পড়াইছে। ওখানে দেখছি যে ফ্লুইড মোজাইক মডেলের একটা পার্ট ছিল। সো দ্যাটস ওয়াই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির পর থেকে আমি শুরু করছি। আমাকে একটু ভাইকে জানাতো একটু, তোমরা যারা যারা ক্লাস করেছো। এই যে হ্যাঁ হয়েছে, তার মানে যারা ক্লাস করে নাই ফাঁকিবাজ, তারা অ্যাকচুয়ালি এখন আইসা বলতেছে ক্লাস হয় নাই। ফাঁকি দিলে হবে না ভাইয়া, আমি যদি দেখতে পারি ক্লাস কি হয়েছে, তুমি একটা স্টুডেন্ট হয়ে তুমি যদি এটা না জানো যে কি ক্লাস হয়েছে, যদি তুমি যুক্ত হও গ্রুপে পড়ে সেটা ভিন্ন কথা, দিট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। বাট যদি তুমি গ্রুপে যুক্ত থাকো এবং তুমি জানো না ক্লাসে কি পড়াইছে, ইট মিনস ইউ আর স্টার্টিং ইউর ফাঁকিবাজি লাইফ। বুঝতে পারছো? ওকে, ফ্লুইড মোজাইক মডেলটাই তো কোষ ঝিল্লি। এটাই তো কোষ ঝিল্লি রে বাবা। ওকে ওকে, সমস্যা নাই, খেয়াল করো, হয়েছে হয়েছে, কোনো টেনশন নাই। তুমি এখানে যে ভাইয়া পড়াচ্ছি, তুমি এখান থেকে পড়ো, ইনশাল্লাহ এতেই তোমার হবে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তাহলে বাইরের দিকে একবারে কোষ ঝিল্লির কাছাকাছি অংশটাকে বলে একটোপ্লাজম, আর ভিতরের দিকে নিউক্লিয়াসের কাছাকাছি, ভিতরের দিকে নিউক্লিয়াসের কাছাকাছি, এই নিউক্লিয়াসের কাছাকাছি এখানে সাইটোপ্লাজমের যে অংশটা তাকে বলা হয় এন্ডোপ্লাজম। তোমরা সবাই জানো যে এন্ডো শব্দের অর্থ হলো ভিতরে, যেহেতু সাইটোপ্লাজমের এই অংশটা ভিতরের দিকে আছে এই জন্য তাকে বলা হয় এন্ডোপ্লাজম। আর এই অংশটা যেহেতু এক্সিটের দিকে মানে বাহিরের দিকে আছে এই জন্য বলা হয় একটোপ্লাজম। এখন একটা ছোট্ট জিনিস তোমাকে পারা লাগবে যে কোনটা বেশি ঘন। খেয়াল করো, তোমার কাছে কি মনে হয় কোন অংশটাতে জিনিসপত্র বেশি থাকা দরকার, কোন অংশটা বেশি ঘন হবে? অবশ্যই যে ভিতরে আছে তার কাজকর্ম বেশি হবে, তারকে বেশি বেশি ফাংশন করতে হবে, বেশি বেশি বিক্রিয়া ঘটাতে হবে। এই জন্য এই ভিতরের যে অংশটা, এই ভিতরের অংশটার মধ্যে জিনিসপত্র বেশি থাকে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে বেশি ঘন। আর উপরের অংশটা হচ্ছে এই যে একটোপ্লাজম হলো কম ঘন, কারণ এটা বাইরের দিকে। বাহির মানে হচ্ছে এক্সিট, বাহির মানে এক্সিট। আর এন্ডো, বায়োলজিতে এন্ডো মানে হচ্ছে ভিতরে। ঠিক আছে ভাইয়া, এতটুকু আমরা সবাই ক্লিয়ার?
আচ্ছা ফাইন, এবার আসি দেখো ভাইয়া, এই যে ভাইয়া মাত্র বললাম সাইটোপ্লাজমের মধ্যে যে ম্যাট্রিক্স, খেয়াল করো, মাত্র বললাম সাইটোপ্লাজমের যে ম্যাট্রিক্স এর কিছু আলাদা নাম আছে ভাইয়া। ম্যাট্রিক্সের বাংলা হলো মাতৃকা। ম্যাট্রিক্সের বাংলা কি? মাতৃকা। এখন এইটাকে, যেহেতু এটা তরল বা লিকুইড, অনেকটা লিকুইড, অর্ধ স্বচ্ছ তরল জাতীয় জেলির মতো পদার্থ, অনেকটা লিকুইড লিকুইড ভাব আছে, এই জন্য তাকে বলা হয় সাইটোসল। তোমরা কেমিস্ট্রিতে গেলে পড়বা যে সল হচ্ছে একটা স্পেশাল ধরনের দ্রবণ, ঠিক আছে? তোমরা যখন কেমিস্ট্রি পড়বা, অধ্যায় 5-এ যাবা, তখন বুঝতে পারবা। এটার মধ্যে ওই সলের বিস্তারিত গবেষণা আমি এখন যাচ্ছি না। আমি হয়তো প্রায় সময় পড়ি, কলয়েড পড়াই, এই পড়াই সে পড়াই, বাট আপাতত আমি অত ডিটেলসে যাচ্ছি না, বিকজ এটা কেমিস্ট্রির অংশ। সল কাকে বলে এটা অনেক পরে একটা, বাট আপাতত তুমি একটা গ্রস ধারণা রাখো, তোমার তো আপাতত বুঝতে হবে যে ভাইয়া জেলির মতো বা একটু অর্ধ স্বচ্ছ টাইপের একটা পদার্থ হচ্ছে সল। দ্যাটস ওয়াই, যেহেতু এটা কোষের মধ্যে থাকে, এই জন্য তার নাম হচ্ছে সাইটোসল। ভাইয়া যেহেতু এটা কোষের মধ্যে থাকে, এই জন্য সাইটোসল। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া সাইটো মানে কি? সাইটো শব্দের অর্থই হচ্ছে কোষ। সাইটো মানে কি? সাইটো মানে হচ্ছে কোষ। যেহেতু কোষের মধ্যে তরল পদার্থ, এই জন্য সাইটোসল বা সল জাতীয় পদার্থ। নেক্সট সলিউশন থেকেও আসতে পারে। নেক্সট চলে আসে ভাইয়া আমাদের নতুন শব্দ আরেকটা আছে, হচ্ছে হায়ালোপ্লাজম। এই যে ম্যাট্রিক্সের অপর নাম হায়ালোপ্লাজমও বলা হয়। এখন পরীক্ষায় ইনকেস এইটা দিয়ে আসলো, হ্যাঁ, পরীক্ষায় এমসিকিউতে হায়ালোপ্লাজম আসলো, তুমি ঘাবড়ে যাবা না। এই হায়ালোপ্লাজম কিন্তু ওই ম্যাট্রিক্সেরই অপর নাম। এই হায়ালোপ্লাজম কিন্তু সাইটোপ্লাজমের যে মাতৃকা, মাতৃকা মানে কি? যে ভিতরে এই যে খালি জায়গাগুলো, এখানে এখানে এই জায়গাটা যে মাতৃকাগুলা, এরই আরেকটা নাম হচ্ছে হায়ালোপ্লাজম। ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। তো এতটুকু যদি হয়ে থাকে, ভাইয়া চলে যাই নেক্সট পার্টে। হ্যাঁ, গুড গুড গুড। আচ্ছা আচ্ছা, তোমরা আরেকটা শব্দ পাবা এখানে, সেটা হচ্ছে ভাইয়া টনোপ্লাজম। টনোপ্লাজম বলে একটা শব্দ পাবা, এইটা তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই, খেয়াল করো। টনোপ্লাস্ট বলতে একটা শব্দ আছে, হ্যাঁ, টনোপ্লাস্ট। টনো দিয়ে আসলে কি বোঝানো হয়? টনোপ্লাজম মনে রাখবা, কোষ গহ্বরের চারপাশে, ধরো এটা হচ্ছে কোষ গহ্বর, কোষ গহ্বরের চারপাশে পাতলা সাইটোপ্লাজমের স্তর, পাতলা সাইটোপ্লাজমের স্তর, সাইটোপ্লাজমের স্তর। এটার মানে কি ভাইয়া? খেয়াল করে দেখো। আসলে ভাইয়া ধরো এটা একটা উদ্ভিদ কোষ, সাপোজ একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের মনে করো এখানে হচ্ছে কোষ গহ্বর। আমার ছবিটা খুব বিশ্রী হয়েছে ভাইয়া, সুন্দর করে দিই, দেখো। ধরো কোষ গহ্বর, এটা মনে করো একটা কোষ গহ্বর। এখন এই কোষ গহ্বরের আশেপাশে, এই কোষ গহ্বরের সাইডে চারপাশে সাইটোপ্লাজমের যে অংশটা থাকে, সাইটোপ্লাজমের যে অংশটা আছে, তাকে বলা হয় টনোপ্লাজম। সহজ কথা, যে কোষ গহ্বরের চারপাশে সাইটোপ্লাজমের যে অংশটা, তাকে বলা হয় টনোপ্লাজম। অ্যাকচুয়ালি কোষ গহ্বরের যে আবরণী, তাকে বলা হয় টনোপ্লাস্ট। এটা আমরা পড়ব কোষ গহ্বর পড়ার সময়। তাহলে কোষ গহ্বরের সাথে সম্পর্কযুক্ত শব্দ মানে টনো, ঠিক আছে? টনো দেখলে বুঝে যাবা। আচ্ছা, এবার ভাই দেখো একটা সুন্দর একটা কনসেপ্ট খেয়াল করো। এই যে ভাই মাত্র বললাম, এটার মধ্যে অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, অনেক স্ফটিক দানা আছে, ফ্যান আছে, ট্যান আছে। তাহলে বলো তো ভাইয়া, এইটা কি পানির তুলনায়, আমাকে তুমি বলবা যে এইটা কি, এই সাইটোপ্লাজমটা কি পানির তুলনায় ভারী হবে? পানির তুলনায় কি এটা ভারী হবে নাকি হালকা হবে? খুবই সিম্পল। এতক্ষণ ধরে আমি বললাম যে এটার মধ্যে অনেক কিছু আছে, তাই না? ম্যাট্রিক্স আছে, অনেকগুলো অঙ্গাণু আছে। তাই আমাকে বলো তো, এই যে সাইটোপ্লাজম, ও কি পানির তুলনায় ভারী হবে নাকি হালকা হবে? অবশ্যই পানির তুলনায় ভারী হবে। খুবই কমন সেন্স, এটা কমন সেন্স। এই যে ভাইয়া, পানির তুলনায় কোনো একটা বস্তু ভারী নাকি হালকা? পানির তুলনায় সে ভারী হলে কত গুণ ভারী? এই যে কত গুণ, এটাকে বলে আপেক্ষিক গুরুত্ব। তাহলে কোনো একটা জিনিস পানির তুলনায় কত গুণ ভারী বা হালকা, মানে অ্যাকচুয়ালি ভারী বলা হয়, কত গুণ ভারী, তা মূলত কি দিয়ে প্রকাশ করা হয়? তাকে কি বলে? আপেক্ষিক গুরুত্ব। তার মানে আমরা বলতে পারি যে সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব বেশি, পানির তুলনায় বেশি। কারণ কি? সে পানির তুলনায় ভারী। কোনো একটা বস্তু পানির তুলনায় কত গুণ ভারী, এটাই হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। যেমন আমরা পড়বো, আমাদের রক্তের আপেক্ষিক গুরুত্বের মান হলো 1.065, তাহলে একের চেয়ে বড়, তাই না? তার মানে পানির তুলনায় সে একটু অবশ্যই ভারী। সো যত
ভারী হবে তত এটার মান বেশি হবে। যেমন তুমি একটা বড় মানুষ মনে করো, তোমার আপেক্ষিক গুরুত্ব কত হবে, আমরা গুণ করবো, বের করবো, এত দিয়ে গুণ করে, ঠিক আছে, ফাইন। ওকে ওকে ভাইজান, আমরা সবাইকে ক্লিয়ার? আচ্ছা, আমার ক্লাসে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সবাইকে, হামিম ভাইয়ের ক্লাসে একটা আলাদা রুলস আছে, সবাইকে হচ্ছে রিয়েক্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? একবার ইনশাল্লাহ আজকে প্রথম ক্লাস আমার সাথে বলে দিলাম, লাস্ট ক্লাস পর্যন্ত অলওয়েজ অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে ইনশাল্লাহ। এটা আমার ক্লাসের জন্য, আমার ক্লাসের সৌন্দর্য বাড়ায়, অর্থাৎ আমি ফিল করি মাই স্টুডেন্টস আর রিয়েলি ইন্টারেক্টিং উইথ মি, ঠিক আছে ভাইজান? তাহলে আমরা মোটামুটি সাইটোপ্লাজমের বেসিক জিনিসপত্রগুলো পড়ে ফেললাম। আমি এখন চলে যাব কী কী উপাদান থাকে সেটা আমি পড়াবো না, কারণ এটা খুবই গ্রস, এটা বলার দরকার নেই। কারণ কি, তুমি জানো উপাদান বললে তুমি যে কোনো উপাদান লিখতে পারো। তুমি যেটা বলো ভাই আমি লিখবো ভিটামিন থাকে, অবশ্যই লিখতে পারো, কারণ একটা কোষের জন্য যাবতীয় যত রকমের উপাদান তুমি জানো সব কিছুই কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই আছে বা সাইটোপ্লাজমের মধ্যেই ঘোরাঘুরি করে। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া যে শক্তি তৈরি করে, এটিপি তৈরি করে, এই এটিপিটা কিন্তু সাইটোপ্লাজম হয়ে তারপর বাইরে হয়, তাই না? সো কোনো কিছুকে অবশ্যই সাইটোপ্লাজম ক্রস করতেই হয়। দ্যাটস ওয়াই যত উপাদান তুমি জানো সব কিছুই সাইটোপ্লাজমের মধ্যে আছে। এটা হতে পারে জৈব উপাদান, হতে পারে অজৈব উপাদান, যাই বলো না কেন। সো তুমি যাই বলো না কেন, তুমি জৈব উপাদান বলো কিংবা তুমি অজৈব উপাদান। আচ্ছা ভাইয়া, জৈব আর অজৈব জিনিস কি বুঝো? তোমরা 19-এ কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার ছিল জৈব যৌগ। জৈব যৌগ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত যৌগগুলো, অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটগুলো দিয়ে আমরা প্রকাশ করি। এই ধরনের যৌগগুলো হচ্ছে নর্মালি জৈব যৌগ। আর ধরো অজৈব যৌগ কিরকম, ধরো সোডিয়াম আয়ন বা সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ, এটা হচ্ছে অজৈব যৌগ, ঠিক আছে? এটা গ্রসলি আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন একজন প্রশ্ন করতে ভাই ছবিটা আঁকবা না? শোনো, সাইটোপ্লাজম তোমাদের কখনোই কিন্তু তোমাদের সিকিউতে আসবে না। সাইটোপ্লাজমের ব্যাখ্যা দাও, এটা তোমার বেসিকের জন্য লাগবে। সো ইউ ডোন্ট নিড টু ড্র দিস, তোমার এটা আঁকা লাগবে না। কোন ছবি আঁকা লাগবে আমি ইনশাল্লাহ বলবো, তারপর আঁকবা। তোমার যদি খাতায় সৌন্দর্য রক্ষার্থে, যদি তোমরা খাতার মধ্যে সুন্দর করে লিখতেছো তো তুমি আঁকতে পারো ভাই। এই ছবি আঁকার জাস্ট মানে হচ্ছে একটা কোষ আঁকা, তুমি একটা র্যান্ডম কোষ আঁকবা। এই দেখো, আমি দেখো কয়েক সেকেন্ড আঁকতেছি, দেখো এই যে দিলাম, এই দিলাম নিউক্লিয়াস, দিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিলাম হচ্ছে এই যে সামথিং মাইটোকন্ড্রিয়া দিলাম, কয়েকটা মাইটোকন্ড্রিয়া দিলাম, এখানে মনে করো তোমার কয়েকটা আবার এরকম দড়ি লাগাই দিলাম, সেটা হচ্ছে কয়েকটা কোষ গহ্বর দিলাম, সেন্ট্রিওল দিলাম, লাইসোজোম দিলাম, এই যে মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? এরপর তুমি এতটুকু যদি রাখতে পারো, একে তুমি জাস্ট লিখে দিবা যে এটা হচ্ছে নিউক্লিয়াস, তুমি আইডেন্টিফাই করে দিবা, নিউক্লিয়াস আইডেন্টিফাই করে দিবা, টান দিয়ে লিখবা সাইটোপ্লাজম। সো এটা আঁকতে তোমার সর্বোচ্চ গেলে তোমার ভাইয়া কয়েক মিনিটও লাগবে না, 1 মিনিট হয়তো লাগবে, কিন্তু তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবা যদি আসে। সো আমি তোমাকে একটা নর্মালি একটা চিত্র দেখাইলাম, নর্মালি একটা কোষের চিত্র দেখাইলাম। অ্যাকচুয়ালি তুমি পরীক্ষা খাতায় তুমি যখন আঁকবা, তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে প্রত্যেকটা পয়েন্ট যেন তুমি টাচ করো। তো ওটা অ্যাকচুয়ালি তোমাদের প্রথম ক্লাসে ইনশাল্লাহ গেছে। আমি চলে আসি ভাই এরপরের পার্টটুকুতে। ভাইয়া সাইটোপ্লাজমের কাজে চলে আসি, খেয়াল করে দেখো। প্রথম কাজ হচ্ছে সকল সজীব অঙ্গাণু ধারণ করা। আমরা মাত্রই দেখেছি এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কতগুলা অঙ্গাণু সব কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। দেখো ভাইয়া, কেউ আবার আবেগের ঠেলায় বলে দিও না যে নিউক্লিয়াস থাকে, নো নেভার। নিউক্লিয়াস কিন্তু কখনোই সাইটোপ্লাজমের মধ্যে না। কারণ কি? কারণ তোমাকে আমি মনে আছে প্রথমেই সংজ্ঞায় পড়াইছি যে সাইটোপ্লাজম হচ্ছে সেই অংশটা যেটা কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসের আবরণীর মধ্যবর্তী অংশ। নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে পড়ে না, এটা কিন্তু আমি তোমাকে প্রথমেই ক্লিয়ার করে দিছি। তো অ্যাজ এ গুড স্টুডেন্ট তোমাকে ইনশাল্লাহ পারতে হবে, বিকজ ইউ আর দ্য বেস্ট ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে দেখো, যেহেতু এটা কোষ ঝিল্লি আর নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যবর্তী অংশ, সো নিউক্লিয়াস ইজ নট ইনক্লুডেড হিয়ার, ঠিক আছে? নিউক্লিয়াস এর ভিতরে পড়বে না, রাইট? ওকে ফাইন। সো বুঝে গেছো? তাহলে এটা সকল ধরনের সজীব অঙ্গাণু ধারণ করে। তুমি যখন অঙ্গাণু এটা লিখবা, অবশ্যই তুমি সেখানে কিছু এক্সাম্পল দিবা। লাইক হচ্ছে কি এক্সাম্পল, যেমন হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, বাংলায় লিখি তো ইংলিশ দরকার নেই। যেমন হচ্ছে তোমার মনে করো মাইটোকন্ড্রিয়ার কথাটা আগে লেখাটা ভালো, কারণ এটা খুবই ভাইটাল একটা অর্গানালি। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরকম করে ভাইয়া তুমি কয়েকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম। আচ্ছা, এটার কথা তো ভুলেই যাবে না, কারণ এটা হচ্ছে সবার কমন জিনিস, পড়াবো আমি একটু পরে, রাইবোজোম। সো এই টাইপের হচ্ছে ভাইয়া তুমি সুন্দর করে তুমি সকল অঙ্গাণুর কথা তুমি কয়েকটা লিখে দিবা। বাট যেটা আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম যে নেভার রাইট নিউক্লিয়াস, তুমি কিন্তু কখনোই ভুলেও এখানে নিউক্লিয়াস লিখবা না, বিকজ নিউক্লিয়াস ইজ নট এ পার্ট অফ সাইটোপ্লাজম, এটা টোটালি আলাদা। আচ্ছা, নেক্সট খেয়াল করো আবর্তন গতি। তোমাদেরকে গত ক্লাসে একটু আবর্তন গতি, প্রোটোপ্লাস্টের একটু আবর্তন নিয়ে বলা হয়েছিল, তাই না? তো আবর্তন মানে হচ্ছে চক্রাকারে ঘোরা। তো দেখা যায় ভাইয়া সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু যারা আছে,
খেয়াল করে দেখো, দেখা যায় সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু যারা আছে এরা চক্রাকারে এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে। সো সাইটোপ্লাজম আছে বলেই এই অঙ্গাণুগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব হয়, কারণ এক এক সময় ফাংশনের জন্য হোক, বিভিন্ন পজিশনের জন্য হোক, তার জায়গা চেঞ্জ করতে হয়। তো এই জায়গা চেঞ্জটা পসিবল কেন? কারণ সাইটোপ্লাজম তাকে সেই সুযোগটা করে দিছে, আবর্তন গতির তৈরি করে দিছে। সেটা একমুখী আবর্তন হতে পারে, বহুমুখী আবর্তন হতে পারে, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের আশা করি কনসেপশন মোটামুটি ক্লিয়ার আছে। সো আমাদের কোষ অঙ্গাণু যদি চায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, তার আসলে আবর্তন গতি ছাড়া উপায় নাই, তার আসলে রোটেশন করা লাগবে। রোটেশন কিরকম? ধরো কোষ গহ্বরের চারপাশে এই যে এইভাবে করে তারা ঘুরে রোটেশন করে করে তারা জায়গাটা পরিবর্তন করে। নেক্সট খেয়াল করে দেখো, বিপাকের প্রধান স্থল। ভাইয়া তাহলে তোমার নেক্সট প্রশ্ন হবে, ভাইজান বিপাক কি? বুঝতে হবে। ইউ আর গুড স্টুডেন্ট, ইউ আর এ গুড স্টুডেন্ট, সো ইউ হ্যাভ টু লার্ন, হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। খেয়াল করে দেখেন ভাইয়া, বিপাক মানে কি? সহজ কথায়, একদম সিম্পল কথায় আমি তোমাকে বুঝাই দেই। আমাদের বডিতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু তৈরি হয়, আবার বিভিন্ন জিনিসপত্র ভাঙে। প্রত্যেক দিন আমাদের শরীরে এরকম হাজার হাজার বিক্রিয়া হয়, যে বিক্রিয়ার মাধ্যমে প্রতিদিন প্রতিদিন কিছু কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয়, আবার একই সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থ ভাঙে। অর্থাৎ বড় বড় অণুগুলো ভেঙে ছোট ছোট কাঠামো হয়, আবার ছোট ছোট কাঠামোগুলো একসাথে জোড়া লেগে আবার বড় কাঠামো হয়। এরকম অনেক ধরনের প্রক্রিয়া আমাদের বডিতে চলমান। এই যে আমাদের শরীরে এই যে ভাঙা এবং গড়া, বড় বড় অণুগুলো ভাঙে, আবার ছোট ছোট অণুগুলো একসাথে মিলে বড় একটা অণু তৈরি করে। এই ভাঙা এবং গড়াকে একসাথে বলা হয় বিপাক। অর্থাৎ আমাদের বডিতে যত ধরনের বিক্রিয়া হয় সবগুলোকে কম্বাইনলি বলা হয় বিপাক। এই যে ভাঙে, এই ভাঙাটাকে বলা হয় অপচিতি। অপচিতি মানে হচ্ছে ভাঙা। ভাঙা মানে কি? বড় একটা অণু ছিল তোমার কাছে, এই বড় একটা অণুটাকে ভেঙে ছোট ছোট করলা, অপচিতি। আর গড়া মানে হচ্ছে উপচিতি বা তৈরি হওয়া। গড়া মানে উপচিতি বা তৈরি হওয়া। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বিপাক যে বললাম, তাহলে কিছু বিপাকের কয়েকটা বিক্রিয়া আমাদের একটু আমাদের আইডিয়া রাখা উচিত যে আমাদের সাইটোপ্লাজমে আসলে কি কি বিক্রিয়া হয়। খেয়াল করে দেখো, বিক্রিয়াগুলো দেখো, সুন্দর জিনিস দেখো। আমাদের কোষের মধ্যে কি শ্বসন হয় না? শ্বসন হয়। তোমরা পড়েছো সবাত শ্বসন, অবাত শ্বসন, দুই রকমের শ্বসন আছে। একটাতে অক্সিজেন লাগে, তাকে বলে সবাত শ্বসন। আরেকটা প্রক্রিয়াতে অক্সিজেন লাগে না, তাকে বলা হয় অবাত শ্বসন। এই সবাত শ্বসন বা অবাত শ্বসন, এই দুইটার, সবাত এবং অবাত, এই দুইটারই কমন একটা ধাপ আছে। প্রথম যে ধাপটা, দুইটা বিক্রিয়া অনেকগুলো ভাগে ভাগ করা, বুঝছো? তো সবাত শ্বসন তার 4টা ধাপ আছে, অবাত শ্বসন 2টা ধাপ আছে। দুইজনের মধ্যেই একটা কমন ধাপ আছে যার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। মাই ডিয়ার বয়, খেয়াল করো, এই গ্লাইকোলাইসিস কিন্তু অনলি সাইটোপ্লাজমের মধ্যেই হয়। এই গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে। সো আমরা দেখতে পাচ্ছি শ্বসনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র সাইটোপ্লাজমে হচ্ছে। নেক্সট খেয়াল করো, উদ্ভিদের ক্ষেত্রে কি আছে? উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ নামে একটা প্রক্রিয়া আছে। সো এরকম এদের অনেক অনেক বিক্রিয়া হচ্ছে ভাইয়া এখানে ঘটে। সো এখানে আমাদের আর প্যারা নেওয়ার দরকার নেই, আমরা ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? ওকে, বিপাক মানে হচ্ছে কোনো কিছু ভাঙা এবং গড়া। আমাদের বডিতে প্রত্যেকদিন অনেক পদার্থ তৈরি হয় এবং অনেক পদার্থ ভেঙে যায়, অনেক রাসায়নিক পদার্থ ভাঙে, শরীরের কোষের মধ্যে অনেক বিক্রিয়া হয়। তোমরা যখন পরিপাক পড়বা তখন আমরা ভালোভাবে বুঝতে পারবা এই যে ভাঙা এবং গড়ার যত বিক্রিয়া আছে, যত প্রক্রিয়া আছে, সবগুলোর পুরোটা একসাথে একটা শব্দে ডাকা হয়। এই পুরোটাকে একসাথে বলা হয় বিপাক প্রক্রিয়া। নেক্সট চলে আসো পিএইচ। পিএইচ মানে হচ্ছে আসলে আমাদের কোষের অম্লতা এবং ক্ষারত্ব। খেয়াল করো, আমাদের কোষের অম্লতা এবং ক্ষারত্ব, এই দুইটা জিনিস কে নিয়ন্ত্রণ করে? সাইটোপ্লাজমের মধ্যে। এটা নিয়ে একটা এমসিকিউতে কনফিউশন আছে। একটা কয়েক বছর আগে, সম্ভবত 2 বছর আগে বা 3 বছর আগে মনে আছে যতটুকু, একটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যে অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কে? এবং সেখানে অপশনের মধ্যে সাইটোপ্লাজম ছিল এবং একই সাথে ওই অপশনে ছিল কোষ গহ্বর। অ্যাকচুয়ালি অনেকেই তো দাগাইছে কোষ গহ্বর, বিকজ তোমাদের এই বইয়ের মধ্যে কিন্তু কোষ গহ্বরের ক্ষেত্রে এই কথাটা বলা আছে। অ্যাকচুয়ালি তো ওই বছর প্রশ্নটা হয়েছিল মাজেদা ম্যাডামের বই থেকে, এবং মাজেদা ম্যাডামের বইয়ে তখন এই যে অম্লতা ক্ষারত্ব বা অম্লত্ব না, অ্যাকচুয়ালি অম্লত্ব ক্ষারত্ব, এই অম্লত্ব ক্ষারত্বের এই জিনিসটা মাজেদা ম্যাডামের বইয়ে লেখা ছিল যে সাইটোপ্লাজম। সো দ্যাটস ওয়াই ওই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটার উত্তর কিন্তু সাইটোপ্লাজম হিসেবে নেওয়া হয়েছে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা কোনটা দাগাবো? খেয়াল করে দেখো, তোমাদের বছরে যদি এরকম কোনো প্রশ্ন আসে যে কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব কে নিয়ন্ত্রণ করে, অপশনে সাইটোপ্লাজম আছে
বা কোষ গহ্বর আছে, দুইটাই আছে। তো একটু তোমাকে ট্রিকি হইতে হবে। আমি তোমাকে ট্রিক্সের বিষয়টা বলবো, তবে কোষ গহ্বর শেষ না হলে বলা পসিবল না। কোষ গহ্বরের বেলায়ও পিএইচের কথা বলা আছে, এটাও পিএইচের কথা বলা আছে, বাট একটা গ্রস কথা বলে রাখি যে নর্মালি তুমি কোষ গহ্বরে দাগাবা। কারণ কি? কারণ ইউজুয়ালি আমাদের বোটানির ম্যাক্সিমাম প্রশ্ন হয় আবুল হাসান স্যারের বই থেকে, ঠিক আছে? আচ্ছা, সো মাই ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, খেয়াল করে দেখো বর্জ্য নিষ্কাশন। ধরো কোনো আমাদের কোষের মধ্যে প্রতিনিয়ত নানা রকম বর্জ্য তৈরি হয়, সো বর্জ্যটা আলটিমেটলি সাইটোপ্লাজম হয়েই তো বের হবে, ডেফিনেটলি খুব ইজি। পানি পরিশোষণ, আসলে তোমার কয়েকটা পয়েন্ট আমি লিখছি, অ্যাকচুয়ালি তুমি যখন বইটা খুলবা আরও অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট পাবা, তুমি এগুলো লিখে ফেলবা, এবং প্রত্যেকটা পয়েন্ট বুঝতেই পারছো কোষের যত কিছু আছে, কোষ রিলেটেড যা কিছু আছে সব কিছুই সাইটোপ্লাজমের মধ্যেই হবে। তোমাকে আমি আগেই বলেছি, কারণ কোনো একটা জিনিসকে যদি কোনো একটা অঙ্গাণুর ভিতর ঢুকতে হয়, সাইটোপ্লাজম হয়েই ঢুকতে হবে। লাইক সাইটোপ্লাজম হচ্ছে আমাদের এই রুমটা, আমি মনে করো হচ্ছে ধরো মাইটোকন্ড্রিয়া। সো আমি যদি কোনো একটা এটিপি তৈরি করি, আমি তো রুমের মধ্য দিয়ে এটিপিটা পাস করবো, তাই না? সাইটোপ্লাজম হয়ে যাইতে হবে। বা আমার যদি মনে করো কোনো একটা গ্লুকোজের অণু লাগবে, সাইটোপ্লাজম হয়েই সে আমি তাকে গ্রহণ করব। সো সব কিছুকেই কিন্তু আলটিমেটলি সাইটোপ্লাজমটা ক্রস করে তাকে বের হইতে হবে বা ভিতরে ঢুকতে হবে। দ্যাটস ওয়াই সাইটোপ্লাজমের কাজ না এমন কিছু আসলে নাই, সব কিছুই মোটামুটি সাইটোপ্লাজমের কাজ। ওকে, ইনশাল্লাহ চলে আসে আমাদের নেক্সট টপিক, রাইবোজোম। ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড আই হোপ তোমরা আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ এই রাইবোজোমের একটা বেসিক আইডিয়া তোমরা নিয়ে যাবা। সো ইউ অল ক্যান সি, আমি এখানে কিছু ছবি নিয়ে আসছি রাইবোজোমের উপরে। আচ্ছা, ছবি নেওয়ার আগে আমি কি একটা গ্রস কথা বলবো? ওকে, লেট মি ক্লিয়ার ইট। খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে ভাইয়া রাইবোজোম। তোমরা সবাই জানো রাইবোজোম হচ্ছে এমন একটা অর্গানালি, এমন একটা অঙ্গাণু যেটা দুইটা কোষের মধ্যেই আছে। কোন দুইটা কোষ? আদিকোষ, প্রকৃত কোষ। তুমি ব্যাকটেরিয়া হও, তুমি মানুষ হও, তুমি যাই হও না কেন, তোমার ভিতরে একটা অঙ্গাণু থাকবেই, তার নাম হচ্ছে রাইবোজোম। সো আমরা বলতে পারি দিস ইজ দ্য কমন অর্গানালি। সো আমরা প্রথম পয়েন্ট বলতে পারি দিস ইজ দ্য কমন অর্গানালি, অর্থাৎ সবার জন্য কমন, কমন অর্গানালি, অথবা আমরা বলতে পারি সার্বজনীন, সার্বজনীন অঙ্গাণু, সার্বজনীন অঙ্গাণু। কেন সার্বজনীন? বিকজ এইটা দুইটা কোষের মধ্যে আছে। এটা আদি কোষের মধ্যেও আছে, আদি কোষের মধ্যেও আছে, মানে একবার বাজে কোষ যেটা তার মধ্যেও আছে, আবার একটা উন্নত কোষ যেটা যাকে আমরা বলি প্রকৃত কোষ, ভাইজান তার ভিতরেও আছে। আদি কোষ যেটা, এটা থাকে হচ্ছে ব্যাকটেরিয়ার শরীরে, তোমরা জানো ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের আদি কোষ। সো পাশে আমি একটা ব্যাকটেরিয়া লিখে দিলাম তোমার সুবিধার্থে। আচ্ছা, এখন নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াই। অ্যাজ এ গুড স্টুডেন্ট ইউ হ্যাভ টু নো হোয়াই। কেন এটা আদি কোষেও আছে, কেন এটা প্রকৃত কোষে আছে? হোয়াই? এমন একটা অঙ্গাণু যেটা দুইটা কোষে আছে, ইট ইজ বিকজ এই রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, অ্যান্ড প্রোটিন ইজ কল দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। সো জীবন যেখানে আছে সেখানে অবশ্যই প্রোটিন লাগবে, আর এই প্রোটিন তৈরি করে রাইবোজোম। সো রাইবোজোমের মেইন ফাংশন কি? রাইবোজোমের মেইন ফাংশন হচ্ছে সে মূলত প্রোটিন তৈরি করে। রাইবোজোম কি করে? রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করে। অ্যান্ড মাই ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, এই প্রোটিনই হচ্ছে মূলত ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। নেক্সট, জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। খেয়াল করে দেখেন এটাকে কেন জীবনের ভাষা বলা হয়? এটা কি কারো প্রশ্ন আসতে পারে মনে? বিকজ মনে রাখবা, তোমার বডির যত প্রকারের কাজ আছে সব কাজ কিন্তু এই প্রোটিনের মাধ্যমেই হয়। ধরো তোমার শরীরের মধ্যে কোনো একটা অ্যান্টিবডি, নাম শুনছো? জীবাণুর বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবডি। আমরা অনেক সময় ভ্যাকসিন নিয়ে থাকি, বিভিন্ন ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন নেই, অনেক সময় বিভিন্ন ব্যাকটেরিয়াগত রোগের এগেনস্টেও অনেক সময় ভ্যাকসিন নেই আমরা। সো অ্যান্টিবডি আমরা নিয়ে থাকি, হ্যাঁ, অ্যান্টিবডি। আবার অ্যান্টিজেনও নেই, সেটা অনেক বড় কনসেপ্ট। অ্যান্টিবডি তোমরা জানো জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তোমরা আরেকটা জিনিসের নাম শুনেছ, হরমোনের কথা। হরমোন শুনে নাই এমন কেউ নাই। লম্বা হওয়ার জন্য দায়ী হচ্ছে গ্রোথ হরমোন। আবার ধরো অনেক হরমোন আছে যেটা তোমার কিছু মাথা থেকে বের হয়, কিছু বৃক্কের উপর থেকে বের হয়, সেরকম অনেক অনেক হরমোন আছে। এই হরমোনগুলো কিন্তু আমাদের বডির অনেক প্রক্রিয়াকে কন্ট্রোল করে, তোমরা জানো। বলো না যে হরমোনাল ক্রিয়া। আচ্ছা, ধরো তোমার কাছে তোমার মুড ভালো, তোমার এক ধরনের হরমোন বের হচ্ছে। তোমার মুড খুব খারাপ, মনে হচ্ছে একবারে পিটায় ফেলি, পিটায় কাউরে অন্য জগতে চলে যাই। আজকে আমি একটা গ্রুপে পোস্ট করছিলাম যে আমরা একটা অন্য জগতে যেতে পারি, আমি কয়েক মিনিটের মধ্যেই অন্য জগতে যাব।
তো খেয়াল করে দেখো, তোমার কাছে মনে হবে আজকে আজকে ওরা মাইরে ফেলি, হ্যাঁ আজকে সে আমার নামে এটা বলছে, হোয়াই, আমি তার নামে বিচিং শুরু করি। এই যে তোমার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া কাহিনী হয়, দ্যাট ইজ বিকজ অফ ইউর হরমোন। এটাকে আমরা বলি হরমোন ক্লিক করা, ঠিক আছে? যৌবনের ক্ষেত্রে হরমোন ক্লিক খুব বেশি করে যৌবন সময়, টিনেজ টাইমটাতে। টিনেজে হচ্ছে হরমোন খুব বেশি আপরাইট করে, মানে এবং হুট করে এই মানুষের হরমোন একবার ক্লিক করে উপরে চলে যায়, তখন তার কাছে সব কিছু ভালো লাগে। রাস্তা দিয়ে হাঁটলে গরু দেখলে মনে হয় ওয়াও, হোয়াট এ বিউটিফুল কাউ, যা দেখবে তার কাছে তাই ভালো লাগবে। হরমোনাল চেঞ্জ, ঠিক আছে? সো এই হরমোন এটাও প্রোটিন দিয়ে তৈরি হয়, অ্যান্টিবডি প্রোটিন দিয়ে তৈরি হয়। তোমরা এনজাইমের নাম শুনছো, এনজাইম প্রোটিন দিয়ে তৈরি হয়। সো সব কিছুই আসলে প্রোটিন দিয়ে তৈরি হয়। দ্যাট ইজ ওয়াই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। তোমার মনে করো কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করা লাগবে, ডিএনএ থেকে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ হবে, এটা হওয়ার মধ্যে প্রোটিনের সহায়তা নেওয়া লাগবে, প্রোটিনের মাধ্যমেই সে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। দ্যাট ইজ ওয়াই প্রোটিন ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। এবং এই প্রোটিন তৈরি করে রাইবোজোম। দ্যাট ইজ ওয়াই রাইবোজোম যে কোনো কোষের মধ্যেই থাকা লাগবে, কারণ কোষ মানে জীবন আছে মানেই, জীবন থাকা মানেই, কোষ মানে তো জীবন আছে, সো জীবন থাকা মানেই তার রাইবোজোম থাকাই লাগবে, বিকজ জীবন মানেই প্রোটিন। আচ্ছা চলে আসি ভাইয়া, এখন আসি তোমাদের আচ্ছা ফার্স্টে কিছু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো, এই রাইবোজোম যেহেতু প্রোটিন তৈরি করে, খেয়াল করে দেখো ভাইয়া, ও আসলে খুব ফাস্ট কাজ করে, প্রোটিন তৈরি করে, প্রোটিন রিলিজ করে। সো ও যখন এখানে একটা প্রক্রিয়া ভাইয়া দেখাইছি, তোমরা ইনশাল্লাহ এই অধ্যায় শেষে এই প্রক্রিয়াটা খুব ভালো করে পড়বা, পড়ানো হবে কিভাবে প্রোটিনটা তৈরি হয়। তো তোমরা দেখবা প্রোটিন তৈরি হওয়ার এই প্রক্রিয়াটা খুবই ফাস্ট হয়, খুবই স্পিডের সাথে রাইবোজোমের মধ্যে কেউ একজন আসে, এসে যুক্ত হয়, হয়ে সে মানে খুব সিস্টেমেটিক ওয়েতে খুব ইজিলি সে প্রোটিন তৈরি করে। এখন দেখো ওর গায়ে যদি এক্সট্রা একটা আবরণ থাকতো, তাইলে কি চাইলেই সে ইজিলি প্রোটিন তৈরি করতে পারবে? পারবে না। কেন? কারণ যদি এক্সট্রা আবরণ থাকে, তাহলে কোনো একটা রাসায়নিক পদার্থ প্রোটিন তৈরি করার জন্য লাগবে, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা সে এসে বাইরে তাকে মেমব্রেনটা ক্রস করতে হবে, ক্রস করে তারপর ভিতরে ঢুকতে হবে। সো অনেকগুলো স্টেপ তাকে ক্রস করতে হবে। এত স্টেপ ক্রস করতে গেলে রাইবোজোম তার মেইন ফাংশনটা করার জন্য পর্যাপ্ত সময় পাবে না। দ্যাটস ওয়াই এই রাইবোজোমের উপরে কোনো এক্সট্রা আবরণই নাই। কারণ আবরণ নাই, ধরো তোমাকে কেউ থাপ্পড় দিবে, সে জাস্ট নর্মালি থাপ্পড় দিল, হয়ে গেল। কিন্তু মনে করো তুমি একটা প্যাকেটের মধ্যে ঢুকে আসো, তাহলে ফার্স্টে থাপ্পড় দেওয়ার জন্য ওই প্যাকেটটার ভেদ করে তাকে ঢুকতে হবে, তারপরে গিয়ে তোমাকে থাপ্পড় দিতে হবে। সো দ্যাট ইজ মোর টাফ, রাইট? দ্যাটস ওয়াই রাইবোজোমের কোনো আবরণই থাকে না। খেয়াল করে দাও, আমি পয়েন্টটাকে লিখে দিয়ে খেয়াল করে দেখো। সো রাইবোজোমের কোনো আবরণই নেই, আবরণই নেই, আবরণই নেই। নেক্সট ভাইয়া, এই যে রাইবোজোমগুলো, এরা সাধারণত কি হয় জানো? ওরা সাধারণত একা একা যখন থাকে, ওরা খুব ফাংশন কম করে। এরা অ্যাকচুয়ালি, ধরো এটা একটা রাইবোজোম, সাপোজ একটা রাইবোজোম, একটা রাইবোজোম, এই একটা রাইবোজোম, এরকম করে রাইবোজোমগুলো একসাথে ওরা পাশাপাশি অবস্থান করে, একসাথে অনেকগুলো রাইবোজোম একসাথে থাকে। তো দেখা যায় যে একসাথে অনেকগুলো রাইবোজোম। তো দেখা যায় অনেক সময় আমাদের কোষের মধ্যে একসাথে অনেক রাইবোজোম দেখা যায়, যারা মুক্তার মালার মতো অবস্থান করে, যারা মুক্তার মালার মতো অবস্থান করে। মুক্তার মালা দেখছো? মুক্তার মালা তো বুঝোই, মালা যেরকম একসাথে অনেকগুলো একসাথে থাকে, সেইভাবে মুক্তার মালার মতো থাকে। এই যে ভাইয়া মুক্তার মালার মতো অবস্থান করে, এই যে মুক্তার মালার মতো অবস্থান করে, এটাকে বলা হয় পলিজোম। এটাকে কি বলে? পলিজোম। এখন তোমার প্রশ্ন হবে, ভাইয়া পলিজোম মানে কি? ভাইজান খেয়াল করে দেখো, পলি মানে হচ্ছে বহু বা অনেকগুলা, জোম মানে হচ্ছে দেহ। যেহেতু এখানে রাইবোজোমের অনেকগুলা দেহ একসাথে যুক্ত হয়েছে, দুটি মন একই দেহ, তো অনেকগুলো যুক্ত হয়েছে একসাথে, এই জন্য তাকে বলা হয় পলিজোম। কি বলা হয়? পলিজোম। আচ্ছা নেক্সট একটা দেখো, বিজ্ঞানের নামগুলো আমরা মূলত আমাদের এডমিশন সময় গিয়ে খুব ভালো করে পড়ি, কিন্তু কিছু কিছু জিনিস আছে আমরা এখন পড়া লাগবে। যেমন এই রাইবোজোম নামকরণটা কে করেছেন? খেয়াল করো, রাইবোজোম নামকরণটা কে করেছেন? ভাইয়া রাইবোজোম হচ্ছে বেসিক্যালি, নামটা খুবই সহজ, রাইবোজোম নামকরণ করছেন বিজ্ঞানী রবার্টস। রতে রাইবোজোম, রতে রবার্টস। এই যে খুবই সহজ, তুমি র অক্ষরটা দিয়ে মনে রাখবা, রতে রাইবোজোম,
রতে রবার্টস, তাহলে রাইবোজোম নামকরণটা কে করেছেন? রবার্টস করেছেন। এবার চলে আসি ভাইয়া রাইবোজোমের মেইন পার্ট পড়ার আগে আমরা তার গঠনটা পড়ে নেই। রাইবোজোম মূলত কীভাবে তৈরি হয় খেয়াল করে দেখো। রাইবোজোমের মধ্যে থাকে দুইটা উপাদান, একটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে আরএনএ। তোমরা কি আরএনএর নাম শুনেছো? আরএনএ, এটা তোমরা ইনশাআল্লাহ ডিটেইলসে পড়বা। আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ছোট ভাই না, অ্যাকচুয়ালি ডিএনএ বড় ভাই। রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ ছোট ভাই। ডিএনএ হচ্ছে তোমরা জানো, ডিএনএ তোমরা সবাই চিনো যে ভাইয়া ডিএনএ হচ্ছে আমাদের কোষের মধ্যে এইভাবে থাকে, তাই না, এরকম 2 সুতা। আর আরএনএ হচ্ছে 1 সুতা, এরকম 1 সুতা, জাস্ট অনলি একটা সুতা, একটা সিঙ্গেল লেয়ার থাকে। তাহলে দেখো কিভাবে তৈরি হয়, প্রোটিন এবং আরএনএ সমন্বয়ে। রাইবোজোম কিভাবে তৈরি হয়? রাইবোজোম তৈরি হয় প্রোটিন এবং আরএনএ সমন্বয়ে। এখন দেখো পরীক্ষার হলে প্রায় সময় অনুপাত চলে আসে, মনে রাখবা এটা সামান্য পরিমাণে পার্থক্য হয়, কোনোটা 60 কোনোটা 40 এরকম পার্থক্য হয়, তবে মনে রাখবা এইটার অনুপাত হচ্ছে নর্মালি 1:1। গ্রসলি বললে একটা স্টার্ট দিয়ে তোমরা লিখে রাখো, মনে রাখবা তোমাদের এই অধ্যায়ে, তোমাদের বইয়ে এই অধ্যায়ে যতগুলা অনুপাত আছে ভাইয়া সবগুলোর উত্তর হচ্ছে 1:1। তোমার কাছে এটা একটা গ্রস খুব স্পেশাল একটা টেকনিক হিসেবে তুমি মাথায় রাখবা। তোমাদের বইয়ে যদি কোনো এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে এবং সেখানে যদি অনুপাত জানতে চায়, বুঝবা উত্তর হচ্ছে 1:1। ঠিক আছে, উত্তর কি? 1:1। ঠিক আছে ইনশাল্লাহ। সো আমাদের আলহামদুলিল্লাহ এতটুকু যদি পড়া হয়ে থাকে, আমি তাহলে হচ্ছে এবার আমরা একটু মেইন পার্টে চলে যাবো, সেটা হচ্ছে রাইবোজোমের প্রকারভেদ। খেয়াল করে দেখো ভাইয়া, রাইবোজোম হচ্ছে মূলত রাইবোজোমের প্রকারভেদ। এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই এখানে একটা জিনিস বুঝো না, আজকে বুঝে যাবা, রাইবোজোমের প্রকারভেদ। আচ্ছা খেয়াল করো ভাইয়া, রাইবোজোম হচ্ছে মূলত 2 প্রকার। রাইবোজোম কত প্রকার? রাইবোজোম হচ্ছে মূলত 2 প্রকার। খেয়াল করে দেখো, নাম্বার 1 একটা হচ্ছে 70S রাইবোজোম, আর একটা হচ্ছে 80S রাইবোজোম। রাইবোজোম কয় প্রকার? একটা 70S, একটা 80S। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, 70 মানে কি? কম, 80 মানে হচ্ছে বেশি। সো 70 থাকে আদি কোষের মধ্যে, যেহেতু আদি কোষ মানে খারাপ, সো আদি কোষে থাকে 70 আর প্রকৃত কোষে থাকে 80। সো আদি কোষে থাকে 70 আর প্রকৃত কোষে থাকে 80। তাহলে আদি কোষে থাকে 70, প্রকৃত কোষে থাকে 80। আদি কোষে থাকে 70, প্রকৃত কোষে থাকে 80। লেখা বোঝা যায় না? লেখা তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমরা ভাইয়ের কথাটা শুনতে পারো। আমি তো একটু দেখে দিচ্ছি, দেখি লেখা তোমাদের কি সমস্যা হয়েছে। লেখাটা একটু ক্লিয়ার, লেখা নাকি ক্লিয়ার, একটু দেখো তো, ক্যামেরাটা একটু দেখো তো, লেখা নাকি ক্লিয়ার না? হ্যাঁ একটু দেখো ক্যামেরা ঠিক আছে কিনা, ক্যামেরা হচ্ছে ঠিক থাকে চলবে। ওকে ফাইন, ক্যামেরা তাহলে মোটামুটি ঠিক আছে, আমার মনে হয় তোমরা লেখা যথেষ্ট দেখতে পাচ্ছ। আর যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে একটু পরে বইলে রাখি, সমস্যা নেই। খেয়াল করে দেখো, এখন আসি ভাইয়া এই এস এর মানে কি? প্রকৃত কোষ আদি কোষ বুঝলাম, এই এস মানে কি? খেয়াল করে দেখো, এইটা আসছে মূলত একটা বিজ্ঞানী আছে ভেদবার্গ। এই বিজ্ঞানীর একটা নামটা হচ্ছে এরকম, ভেদবার্গ। উচ্চারণের মধ্যে এস নাই, কিন্তু এস কিন্তু তার শুরুতে আছে। এই বিজ্ঞানীর নাম থেকে আসছে এস। এখন কথা হচ্ছে এই এস ওয়ার্ডটা একক হিসেবে আমরা ব্যবহার করতেছি, এটা আসলে কি মিন করে? ঠিক আছে, আচ্ছা এই এস মানে হচ্ছে ভেদবার্গ গুণাঙ্ক। এস মানে হচ্ছে ভেদবার্গ গুণাঙ্ক। তাহলে ভেদবার্গ কি আবিষ্কার করছে এরকম যেটা গুণাঙ্ক লাগে? খেয়াল করে দেখো, এইটা মনে করো একটা সেন্ট্রিফিউজ মেশিন। কি এটা? সেন্ট্রিফিউজ মেশিন। খেয়াল করে দেখো, আমি লিখে দিলাম, এইটা মনে করো একটা সেন্ট্রিফিউজ মেশিন। খেয়াল করে দেখো,
এইটা মনে করো সেন্ট্রিফিউজ মেশিন। এবার তুমি খেয়াল করে দেখো ভাইয়া, এই সেন্ট্রিফিউজ মেশিন মানে কি, ঘুরবে। তোমরা কখনো সেন্ট্রিফিউজ মেশিন যদি কোনো দেখে থাকো, দেখো সেন্টারকে কেন্দ্র করে ঘুরে। সেন্ট্রিফিউজ মেশিন হচ্ছে এমন একটা মেশিন যেখানে কোনো একটা জিনিসকে নিয়ে এরকম করে অনেক স্পিডে ঘোরানো হয়। ঘুরাইলে কি হয়, একটা বস্তুকে নিয়ে আমি যদি এরকম করে অনেক স্পিডে ঘুরাতে থাকি, এর মধ্য থেকে উপাদানগুলো আলাদা হয়ে নিচে এইভাবে নিচে পৃথক হতে শুরু করবে। এই যে নিচে প্রত্যেকটা পৃথক হওয়া শুরু করবে। তাহলে কোনো একটা জিনিসকে যদি আমরা সেন্ট্রিফিউজ যন্ত্র নিয়ে ঘুরাই, সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘুরানো শুরু করি, এবং এটা তুমি বাসার মতো না যে বাসার মধ্যে এমনি ঘুরাইলাম এমন না, একটা আলাদা মেশিন, বড় মেশিন। ওই সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি ঘোরানো হয় তাহলে দেখা যায় তার ভিতরে যে বিভিন্ন পদার্থগুলো আছে এগুলো বিভিন্ন ধাপে ধাপে পৃথক হওয়া শুরু করে। এখন বিভিন্ন ধাপ কীভাবে বুঝবো, কারণ প্রত্যেকটা বস্তু নির্দিষ্ট স্পিডে, নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট একটা কি বলে ব্যাগে সে আলাদা হয়, পৃথক হয়, অধক্ষিপ্ত হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বস্তু একটা নির্দিষ্ট ব্যাগে অধক্ষিপ্ত হয়। খুবই সিম্পল। তোমাকে এবং মিস্টার আকাশ আর মিস্টার রহিম, মিস্টার কুদ্দুস, চারজনকে আমি ঘুরানো শুরু করলাম। মিস্টার রহিম, মিস্টার আকাশ, মিস্টার কুদ্দুস আর তুমি মনে করো গরু, এই চারজনকে আমি ঘুরাইলাম। ঘুরানোর কারণে ধরো যে পাতলা ও কি অনেক স্পিডে উড়ে গিয়ে পড়বে, কিন্তু তুমি গরু, তুমি তো সহজে উড়ে পড়বে না, কারণ তুমি মোটা। সো তুমি দেখা যাবে যে তুমি মানে মোটা বলতে বোঝাচ্ছি যে তুমি অনেক হেলদি, তো সেক্ষেত্রে দেখা যাবে তুমি অত দূরে না গিয়ে কাছাকাছি পড়ছো। কিন্তু ধরো মিস্টার কুদ্দুস একবারে পাতলা, একেবারে কিচ্ছু নেই শরীরের মধ্যে, ও দেখা যাবে যে ঘুরের সাথে সাথে উড়ে গিয়ে একবারে মনে পাকিস্তান চলে গেছে। তাহলে এই যে গতির পার্থক্য হবে, রাইট? এই যে এক একজন এক একটা ব্যাগে অধক্ষিপ্ত হবে। এই যে অধক্ষেপণের হার, এই যে কে কত ব্যাগে অধক্ষিপ্ত হয়, এইটার এককটাই হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়। 70s মানে হচ্ছে, দেখো এক এস মানে হচ্ছে, লিখে রাখো 1s equals to 1 into 10 to the power minus 13 সেন্টিমিটার পার ডাইন, সেন্টিমিটার পার সেকেন্ড পার ডাইন পার গ্রাম। এই হচ্ছে তার ব্যাগের হার। যে কোন এই এক এস বলতে আমরা কি বুঝাই, যে সে আসলে এই আদি কোষের যে রাইবোজোমটা আছে তাকে যখন ঘোরানো হয় সে এই 70 সেন্টিমিটার পার সেকেন্ড পার ডাইন পার গ্রাম এই রেটে সে অধক্ষিপ্ত হয়, এই ব্যাগে সে অধক্ষিপ্ত হয়। আর প্রকৃত কোষের রাইবোজোমটাকে যখন এরকম ভাবে ঘোরানো হয়, ও 80s মানে 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 সেন্টিমিটার পার সেকেন্ড পার ডাইন পার গ্রাম, এই রেটে, এই হারে, এই ব্যাগ এসে অধক্ষিপ্ত হয়। অর্থাৎ সহজ কথা, একদম সহজ কথায় যদি বলি, কনসেপশন তো বুঝে গেছো, একদম সহজ কথায় যদি বলি যে এস দিয়ে মূলত আমরা, এটা মূলত অধক্ষেপণ হারের একক, অধক্ষেপণ হারের একক। একদম সিম্পল কথায়, হ্যাঁ, বই পাবা না এইভাবে, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য বললাম। ভাইয়া আমাকে বলো তো ক্লিয়ার, কেউ অফেন্ডেড ফিল করবে না, হ্যাঁ, যে ভাইয়া আমার গরু ডাকছে, এসব অফেন্ডেড ফিল করবে না। আমি তো কারোর নাম ধরে বলি নাই, পুরো অ্যাজ এ হোল। হ্যাঁ, সে তোমার বোঝার কনসেপশনটা মনে হয় খুব ইজি হবে ভাইজান। তো আপনারা বুঝছেন তো, এটা অধক্ষেপণ হারের একক, ক্লিয়ার? এস বুঝে। এখন দেখো এই 70s, মনে রাখবা যে কোনো রাইবোজোম, যে কোনো রাইবোজোমের 2টা করে খণ্ড থাকে। কয়টা খণ্ড? মনে রাখবা যে কোনো রাইবোজোমের 2টা খণ্ড থাকে। কয়টা খণ্ড? 2টা খণ্ড অলওয়েজ। এবং দেখা গেছে একটা খণ্ড একটু ছোট হয়, একটু ছোট হয়, আর একটা খণ্ড একটু বড় হয়। তো যে খণ্ডটা বড় হয়, এই যে একটা খণ্ড একটু বড় হয়, একটা খণ্ড একটু ছোট হয়। ইউজুয়ালি ছোট খণ্ডটা হচ্ছে একটু ডিম্বাকার হয়, একটু নর্মালি ডিম্বাকার হয়। আর যেটা বড় খণ্ড, এ বেসিক্যালি একটু গোলাকার টাইপের হয়, এ বেসিক্যালি একটু গোলাকার টাইপের হয়। মাঝখানে আবার গ্যাপ থাকে, মাঝখানে গ্যাপ, মাঝখানে একটা খালি জায়গা থাকে। কেন? কারণ এই জায়গা দিয়েই মূলত তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো, যদি ইনশাল্লাহ আমি পড়াই, এটা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়া আছে, প্রোটিন তৈরি হবে, হয় না? এই যে এই জায়গা ধরেই আসলে প্রোটিন তৈরির যে মালামালগুলো আছে, একটা আছে, ম্যাটেরিয়াল আরএনএ, যেটা প্রোটিন তৈরি করার জন্য আরএনএ লাগে। তোমরা জানো আরএনএ হচ্ছে এক সুতা, তাই না? তো এই জায়গা দিয়ে মূলত আরএনএটা এদিক দিয়ে আসা যাওয়া করে, বুঝছো? প্রোটিন তৈরি করার জন্য যে আরএনএ লাগবে, এই আরএনএ মূলত এই গ্যাপ দিয়ে, এই আরএনএটা মূলত এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, আমি পড়াবো ইনশাল্লাহ যদি আরএনএ পড়াই। সো তখন বুঝবা, আপাতত একটা আইডিয়া নিয়ে রাখো, বেশি বোঝার দরকার নাই, যে এই গ্যাপ দিয়ে মূলত আরএনএ আসা যাওয়া করে। ঠিক আছে, সে মূলত তথ্য নিয়ে আসে যে ভাই আপনার এখন এই প্রোটিনটা তৈরি করা লাগবে, যে আপনার এখন এই প্রোটিনটা লাগবে, এই তথ্যটা নিয়ে আসে। সো এই গ্যাপটা দিয়ে সে আসা যাওয়া করে। ঠিক আছে,
আচ্ছা ভাইজান, এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, খুবই সুন্দর। তাহলে এখন যে বললাম দুইটা খণ্ড, তাহলে এটারও নিশ্চয়ই দুইটা খণ্ড আছে, এটারও কি দুইটা খণ্ড আছে? এক্স্যাক্টলি 70-এর দুইটা খণ্ড নাম হচ্ছে একটা 50, একটা হচ্ছে 30। 80 হচ্ছে একটা হচ্ছে আমার একটু চেক করে নেই, লেট মি চেক, কারণ অনেকগুলো ভাগ আছে তো, 23, 16, 5, অনেক অনেক ভাগ আছে। হ্যাঁ ঠিক আছে, 60 আর 40, ভেরি গুড, 60 আর 40, 60s আর হচ্ছে 40s। এই যে এখন তুমি বলতে পারো ভাইয়া, এই যে আপনি বললেন দুইটা খণ্ড, একটা 60, 40, এই দুইটাকে যোগ করলে তো 100 হওয়ার কথা, কিন্তু 80 কেমনে হলো, তাই না? আসলে তো যোগ করে হবে না, এটা কেমনে হয়? এটা হচ্ছে এই 80-র যে দুইটা খণ্ড আছে, এই ছোট খণ্ডটা বড় খণ্ডের যোগ বিয়োগের কথা না, এখানে কাহিনী হলো যে কে কত ব্যাগে অধক্ষিপ্ত হয়। সে দেখা যায় অধক্ষিপ্ত হয় 60 ব্যাগে, 40 ব্যাগে মনে করো, সে অধক্ষিপ্ত হয় 60 ব্যাগে, এন্ড দুইটারে যখন জোড়া লাগায় একটা রাইবোজোম তৈরি করা হয়, তখন সে আবার ভিন্ন ব্যাগে হয়। এটা হইতেই পারে, এটা তো ব্যাগ তো চেঞ্জ হয়, ব্যাগের তো কোনো এরকম লব্ধি নাই যে 2 + 3 = 5, এই লব্ধি তো এখানে হবে না, এটা তো ব্যাগের লব্ধি না, ব্যাগের লব্ধিটা না, এখানে তো ব্যাগের যোগফল হচ্ছে না। দেখা গেছে যে এই 80s রাইবোজোমের নামকরণ হয়েছে কারণ এই গোল্লাটা পুরোটা একসাথে 80 এত 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 ব্যাগে অধক্ষিপ্ত হয়। কিন্তু এটাকে যখন আমরা ভাগ করে দুইটা খণ্ড, আমরা আলাদা আলাদা খণ্ড পাই, তখন দেখা যায় সে হয় মনে করো 60-এ, সে হয় 40-এ। এটা প্রত্যেকের আলাদা আলাদা অধক্ষেপণের হার। সো ইনশাল্লাহ আজকে থেকে আমার স্টুডেন্টরা কেউ এটাতে প্যাচ লাগাবে না, ঠিক আছে? তোমরা কাহিনী বুঝছো তো? মনে রাখবা এখানে লব্ধি যোগফল এইসব কিছু না, এটা হচ্ছে অধক্ষেপণের হার, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সো আমরা এস মানে হচ্ছে আমরা বুঝাবো ভেদবার্গ একক বা ভেদবার্গ ইউনিট। বিজ্ঞানী ভেদবার্গ আসলে এই মেশিনে ঘুরে ঘুরে এদেরকে আলাদা করছে, অধক্ষেপণকে সাহায্য করছে। সো এই এস দিয়েছে, আমরা বুঝবো কি ভেদবার্গ ইউনিট বা ভেদবার্গ একক। ভাইয়াকে ক্লিয়ার কিনা ভাই জানাবেন। আচ্ছা, এবার দেখো আর একটা সুন্দর কনসেপশনের জন্য খেয়াল করে দেখো, রাইবোজোমের যে বড় খণ্ডটা আছে না ভাইয়া, এই যে রাইবোজোমের যে বড় খণ্ডটা, এই যে বড় খণ্ড যেটা আমি একটু বড় করে রাখি, দেখো ধরো এটা হচ্ছে রাইবোজোমের বড় খণ্ডটা, এখানে 3টা সাইড থাকে, 3টা ভাগে ভাগ করছে এটাকে। কেন 3 ভাগে ভাগ করছে তুমি প্রোটিন তৈরি করার সময় ভালো করে বুঝবা। এখন একটু আইডিয়া রাখো, খেয়াল করো, এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে দেখো মাঝখানে ভাগ করে দিলাম, 3টা ভাগ ভাগ হয়ে গেল না? আচ্ছা, এইখানে এসে প্রথমে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি প্রোটিন তৈরি করার জন্য তোমার লাগবে অ্যামাইনো অ্যাসিড, কারণ তুমি জানো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে কিন্তু প্রোটিন তৈরি হয়। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড এখানে এসে ফার্স্টে এখানে যুক্ত হবে। এই জন্য যুক্ত হওয়া মানে কি? অ্যাটাচমেন্ট হওয়া, তাই না? যুক্ত হওয়া মানে কি? অ্যাটাচমেন্ট হওয়া। এই জন্য এই জায়গাটাকে বলে এতে এ সাইট, এ সাইট, এই জায়গা। আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিডটা পরবর্তীতে এখানে এসে সে বাকি অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে। এই যে আগে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আসছিল সবাই একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে। প্রোটিন মানে কি? পি, দ্যাটস ওয়াই এটাকে বলে পি সাইট। প্রোটিন তৈরি করার পরে এখানে কি সে বসে থাকবে? সে আবার বের হয়ে চলে যাবে না? পুরো প্রোটিনটা কি হবে? প্রোটিনটা এখানে একসাথে হয়ে পুরো প্রোটিনটা একসাথে হয়ে বের হয়ে চলে যাবে, এক্সিট করবে। এক্সিট করবে এই জন্য বলে ই সাইট, এক্সিট করবে বা বের হবে এই জন্য বলে ই সাইট। বুঝেছো ভাইয়া? ইনশাল্লাহ এটা বুঝতে পারলে তুমি অনেক বুদ্ধিমান হয়ে যাবা, ঠিক আছে? তাহলে খেয়াল করো, রাইবোজোমের যে বড় খণ্ডটা আছে, এই বড় খণ্ডের 3টা অংশ, একটা হচ্ছে এ, পি, ই। এখন তোমার খুব বেশি বোঝা লাগবে না, আমি তোমাকে যা বুঝাইছি তুমি যে এতটুকু বুঝতে পারো, বুঝবা, তুমি ট্রান্সলেশন প্রক্রিয়াকে বস হয়ে যাবা। তাহলে দেখো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তোমরা 19-এ পড়েছো প্রোটিন তৈরি হয় কি দিয়ে, বা প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? ভাই আমরা সবাই হয়তো জানি যে ভাইয়া প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড। জানো প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে এখন রাইবোজোমের কাজ তো প্রোটিন তৈরি করা। তাহলে প্রথমে একটা অ্যামাইনো অ্যাসিড এসে এখানে বসলো, এখানে এসে বসতে হবে না অ্যামাইনো অ্যাসিডকে? অ্যামাইনো অ্যাসিড যেখানে এসে বসলো, যেখানে এসে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হইলো, অ্যাটাচ হইলো, তাকে বলে এ সাইট। এ মানে অ্যাটাচমেন্ট। এ মানে কি? অ্যাটাচমেন্ট। নেক্সট খেয়াল করো, এই ধাপে এসে প্রোটিন তৈরি হওয়া শুরু হয়েছে। পরের অংশটাতে এখানে এখানে এসে অ্যামাইনো অ্যাসিডগুলা একটার সাথে একটা যুক্ত হবে, হয়ে প্রোটিন তৈরি করবে। প্রোটিনের মানে পি সাইট। এখান থেকে প্রোটিনটা তৈরি হওয়ার পরে সে বের হয়ে চলে আসবে। বের হওয়া মানে হচ্ছে এক্সিট হওয়া, এটাকে বলা হয় ই সাইট।
বুঝতে পেরেছো? আচ্ছা, সো এটা আমি রিকেপ করে দিলাম। লাস্টে এখান থেকে এক্সিট করবে বা বের হবে, এই জন্য বলে ই সাইট। তারপরে তো সুন্দর করে তোমরা লিখবা, খাতার মধ্যে নোট করবা যে বড় রাইবোজোমের 3টা অংশ, হ্যাঁ সুন্দর করে লিখবা। 3টা অংশ থাকে, একটা হচ্ছে এ সাইট, এক বড় খণ্ডে আর কি, একটা হচ্ছে এ সাইট, একটা পি সাইট, আর একটা হচ্ছে ই সাইট। তাহলে 3টা খণ্ড বা 3টা অংশ আর কি, সহজ কথা 3টা অংশ। বড় রাইবোজোমের বড় খণ্ডের যেটা 3টা অংশ থাকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমাদের আলহামদুলিল্লাহ আমি মোটামুটি রাইবোজোম আমি পড়াই ফেলছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, এখন একটা ছোট্ট হিসাব আছে, সেটা হচ্ছে এই যে ভাইয়া বললাম 70S রাইবোজোম অথবা 80S রাইবোজোম, তাই না? সো আমরা সবাই জানি যে দুইটার মধ্যে কি আছে ভাইয়া, প্রোটিন আছে। রাইবোজোম মানে কিভাবে তৈরি হয়, প্রোটিনের সাথে আরএনএ, রাইট? আমি কি ভুল বলেছি? রাইবোজোম মূলত কিভাবে তৈরি হয়, প্রোটিনের সাথে আরএনএ, রাইট? আচ্ছা, এখন নেক্সট কথা হচ্ছে যে এটাও তো সেম, 80S রাইবোজোম সেও কিভাবে তৈরি হবে, প্রোটিনের সাথে আরএনএ, রাইট? রাইবোজোম তো নর্মালি এটাই তৈরি হয়। এখন একটা পার্সেন্টেজ আছে যেটা অ্যাকচুয়ালি তুমি পড়তে পারলে ভালো, না পড়তে পারলে আপত্তি নেই। খেয়াল করো, 80S রাইবোজোম যেটা, এটাই তো থাকে প্রকৃত কোষে, রাইট? প্রকৃত কোষে মানে আমাদের। সো আমাদের তো নর্মালি প্রোটিনের কাজ বেশি, ঠিক কিনা বলো তো? আমাদের শরীরে প্রোটিনের কাজ অনেক বেশি না? আমি তো আগেই বলছি, প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। সো এখানে প্রোটিনের পার্সেন্টেজটা একটু বেশি, 60%। তাহলে আর বাকি 100 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে 40%, রাইট? আর এটা তো আদি কোষ, সব কিছুই খারাপ, সব কিছুই উল্টাপাল্টা, সব কিছুই বাজে। সো এটা জাস্ট উল্টা হয়ে যাবে, প্রোটিনে হচ্ছে কম, এখানে বেশি। এখানে 60% উল্টা, আর এখানে হচ্ছে 40% মানে উল্টা। তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো তখন তুমি ভালো করতে পারবা। নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাকে পড়াই দিয়ে, খেয়াল করে দেখো। আরএনএ অনেক ধরনের আছে, বুঝছো? রাইবোজোমে যে আরএনএ বেশি থাকে তার নাম কি? খুব সুন্দর। রাইবোজোমে যে আরএনএ থাকে তার নাম হলো রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমে বিদ্যমান আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ। এইটাকে সংক্ষেপে লেখা হয় ছোট হাতের আর, রাইবোজোমাল থেকে ছোট হাতের আর, আর বড় হাতের আরএনএ। এই সংক্ষেপে এইভাবে আমরা লিখি, সংক্ষেপে এইভাবে আমরা লিখি, এই আরএনএ, ঠিক আছে? ডান, ঠিক আছে। সো আমাদের আলহামদুলিল্লাহ রাইবোজোম পড়া শেষ। এখন রাইবোজোমের কিছু ছোট ছোট বেসিক কাজ আছে ভাইয়া, সেটা কাজটা একটু আমরা পড়বো, খেয়াল করে দেখো। রাইবোজোমের কিছু কাজ খুবই গ্রস কাজ। রাইবোজোমের যদি কাজ পরীক্ষায় আসে, তুমি বুঝতে পারছো রাইবোজোমের প্রথম কাজ হচ্ছে ভাইয়া প্রোটিন সংশ্লেষণ করা। এইটার বাইরে প্রথম কাজ কেউ অন্য কিছু লিখবা না, প্রোটিন সংশ্লেষণ করা। এবং সেই প্রোটিন কিন্তু সে শুধুমাত্র যে তোমার শরীরে করে এমন না, এটা একটু উল্লেখ করে দিবা যে সে আদিকোষ, যে সে আদিকোষ বা প্রকৃত কোষ, যে আদিকোষ বা প্রকৃত কোষ, আদিকোষ বা প্রকৃত কোষ দুই জায়গাতেই সে প্রোটিন সংশ্লেষ করে। আদিকোষ বা প্রকৃত কোষ দুই জায়গাতেই সে প্রোটিন সংশ্লেষ করবে। এইটা তোমাকে তুমি প্রথমত এটা উল্লেখ করবা ভাইয়া, যেহেতু সে প্রোটিন সংশ্লেষ করে এই জন্য তাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কারণ সে ফ্যাক্টরিতে জিনিসপত্র তৈরি হয়, এখানে প্রোটিন তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি শুধু প্রোটিন না, রাইবোজোমের মধ্যে প্রোটিন ছাড়া আর কোন উপাদানটা থাকে? আমাকে তোমরা একটু বলো যে রাইবোজোমে প্রোটিন ছাড়া কোন উপাদানটা থাকে? ভেরি গুড, রাইবোজোমাল আরএনএ বা আর আরএনএ। মেইন আরএনএ বা মেইনলি আরএনএর মধ্যে কোনটা? আর আরএনএ, মাত্র পড়াইছি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আর আরএনএ সঞ্চয় করে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা, সাইটোক্রোম তৈরি করে। সাইটোক্রোম কি জিনিস? সাইটোক্রোম তৈরি করে, তোমরা বোটানিতে অধ্যায় 9 গিয়ে একটা অধ্যায় পাবা উদ্ভিদ শারীরতত্ত্ব। ওই উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে গেলে তুমি দেখবা যে সাইটোক্রোম, এই উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের লাস্টে একটা পার্ট আছে, বুঝছো? লাস্টে একটা পার্ট আছে, এটা হচ্ছে শ্বসন। শ্বসনের একটা লাস্টে একটা ধাপ আছে, নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা কি কেউ এই নামটা শুনেছো আগে? শ্বসনের 4টা ধাপ, প্রধানত 4টা ধাপ, তার মধ্যে একটা ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই লাস্টের ধাপে এই সাইটোক্রোমটা ব্যবহার হয়, ভেরি ইম্পর্ট্যান্ট। শ্বসনের লাস্টের ধাপে এই সাইটোক্রোমটাকে ব্যবহার করা হয়।
সো সুন্দর করে উল্লেখ করে দিতে পারো যে শ্বসনের শেষ ধাপে ব্যবহার হয়, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সংক্ষেপে আমরা লিখি ইটিসি। ইট মিনস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে কি? এই চেইন দিয়ে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সো এটা হচ্ছে ইলেকট্রন বাহক, এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে, ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, ভেরি গুড, তোমরা তো ব্রিলিয়ান্ট পোলাপান। লাস্ট আরেকটা স্নেহ বিপাক করে, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য বিপাকেও অংশগ্রহণ করে। দ্যাট ইজ ইট। রাইবোজোম আলহামদুলিল্লাহ আমাদের শেষ। ঠিক আছে, সো আমরা ইনশাল্লাহ রাইবোজোম পড়ে ফেললাম। তাহলে আমরা এখন নেক্সট কি পড়বো? নেক্সট আমাদের টপিক হচ্ছে গোলজি বস্তু, গোলজি অ্যাপারেটাস। ওকে ফাইন, রেডি সবাই? রেডি? এতক্ষণ পর্যন্ত ভাইজান যা পড়াইছে সবাই ক্লিয়ার? ওকে ইনশাআল্লাহ। হ্যাঁ, খেয়াল করো গোলজি বস্তু পড়ার সময় আমি গোলজি বস্তুর কনসেপ্টগুলো আমি তোমাকে কিন্তু খেয়াল করবা, তোমাকে ভাই কিন্তু কনসেপ্টগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো, একবার নোটটা দেখো, দেখবে তোমার কাছে এই পড়াগুলো একবার ইজি মনে হবে, বায়োলজি তোমার কাছে কঠিন মনে হবে না। বিশ্বাস করো আর না করো, ইনশাআল্লাহ পারবা। খেয়াল করে দেখো গোলজি বস্তু, এইটার একটা সহজ কথা বলি যে গোলজি বস্তুর পাশে তুমি লিখবা কারখানা, একটা শব্দ লিখবা কারখানা। কারখানা কি ধরনের কারখানা? প্যাকেজিং কারখানা। সহজ কথায় প্যাকেজিং কারখানা, প্যাকেজিং কারখানা। এই কথাটা কেন লিখলাম? কারণ এই গোলজি বস্তু আর কিছুই না ভাইয়া, সে মূলত প্যাকেজিং করে। কিরকম? ধরো ভাইয়া এখানে কোন একটা পদার্থ আছে, সাপোজ এখানে একটা প্রোটিন আছে। এখন এই প্রোটিনটা সরাসরি বাইরে বের হয় না। নর্মালি ধরো রাইবোজোম, সাপোজ একটা প্রোটিন তৈরি করলো। খেয়াল করে দেখো, রাইবোজোম হচ্ছে একটা সাপোজ এখানে আছে রাইবোজোম একটা প্রোটিন তৈরি করলো। সাপোজ এটা হচ্ছে একটা প্রোটিন, রাইবোজোম একটা প্রোটিন তৈরি করলো। এই প্রোটিনটা কি জানো? এই জায়গা দিয়ে এসে গোলজি বস্তুর এদিক দিয়ে এসে এই ধাপে ধাপে এই ভিতরে আসা যাওয়া করবে। এই ধাপে ধাপে প্যাকেজিং হয়ে লাস্টে একবারে প্রোটিনটা সুন্দর মতো প্যাকেজিং হয়ে ফাইনালি পারফেক্টলি বের হবে। তাহলে গোলজি বস্তু সহজ কাজ বুঝছো, তার মূল কাজ হচ্ছে প্যাকেজিং করা, এক কথায় বললে। আচ্ছা ফাইন, এবার দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া এই গোলজি বস্তু আবিষ্কার করছে কে? এই নামটা কেন গোলজি বস্তু হয়েছে? তুমি দেখে টেনশন করতে পারো ভাইয়া গোলজি আবার কি জিনিস? না, গোলজি কোনো জিনিস না, এটা একটা বিজ্ঞানীর নাম ভাই, কেমিলো গোলগি। বিজ্ঞানীর নাম কি? কেমিলো গোলগি। তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে কেমিলো গোলগি। এই বেটা আবিষ্কার করছে। তাহলে এই গোলজি বস্তুর আবিষ্কারক কে? গোলজি বস্তুর আবিষ্কারক হচ্ছে কেমিলো গোলগি। এই বেটা আবিষ্কার করছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোথায়? এটা কোথায় আবিষ্কার করছে? কোথায়, কার ভিতরে? তিনি আবিষ্কার করছে স্নায়ু কোষে। এই জিনিসটা আবিষ্কার করছে কোথায়? স্নায়ু কোষে। তাহলে কার স্নায়ু কোষে? তোমার স্নায়ু কোষে না। মানুষের শরীরে আসলে শুরুতে কোনো কিছু আবিষ্কার করা যায় না, কারণ কোনো কিছু আবিষ্কার করতে গেলে ওই জায়গাটা কাটাকাটি করে অনেক কিছু করার লাগে। তুমি কি দিবা তোমার বডিরে কাটার জন্য? এবং তুমি তোমার আত্মীয় বডি কাটতে দিবা? দিবে না। সো তুমি দিবা নর্মালি ধরো মানুষের দেহ থেকে যেগুলো আবিষ্কার করে তার ম্যাক্সিমামই হচ্ছে এরকম বেওয়ারিশ লাশ, অথবা কেউ যদি দান করে দিয়ে যায় তার লাশকে, যে তার মৃত্যুর পরে এটাকে ধরো ব্যবহার করা যাবে এরকমভাবে সে উইল করে দিয়ে যায়, তখন সেটাকে ব্যবহার করে। তো এইটা মূলত আবিষ্কার করছে কোথায়? সেটা হচ্ছে পেঁচা এবং বিড়ালে। পেঁচা এবং বিড়াল ওদের স্নায়ুকোষ কেটে কেটে এটা আবিষ্কার করছে। পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এটা আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? ক্যামিলো গোলগি। যেহেতু তোমাকে আমি অলরেডি বেসিকটা বুঝিয়ে দিলাম, সে কোনো একটা জিনিসকে সুন্দর করে প্যাকেজ করে বের করে, এই জন্য তার কিছু অপর নাম আছে ভাইয়া। এই গোলজি বস্তুর প্রথম অপর নামটা খুবই সুন্দর। এই গোলজি বস্তুর প্রথম অপর নামটা হচ্ছে প্যাকেজিং কেন্দ্র। এই গোলজি বস্তুর প্রথম অপর নামটা হচ্ছে প্যাকেজিং কেন্দ্র। প্যাকেজিং কেন্দ্র অর্থাৎ সে প্যাকেজ করে, প্যাকেজিং কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে দেখো খুবই সুন্দর একটা নাম আছে ভাইয়া, এটাকে বলে কোষের ট্রাফিক পুলিশ। তুমি দেখলে খুব ভালো লাগবে তোমার নামটা শুনলে, কোষের ট্রাফিক পুলিশ। কি বলে?
ট্রাফিক পুলিশ, এই ধরো রাস্তায় তুমি রাস্তা পার হবা গাড়ি দিয়ে, হেঁটে তো ট্রাফিক পুলিশ লাগে না। ট্রাফিক পুলিশের কাজ কি, একটা রাস্তা এ পাশে তিনি বললেন যে গাড়ি ছেড়ে দিলেন, বাস এ পাশ থেকে গাড়ি চলা শুরু করলো, এ পাশে রাস্তা ব্লক করে রাখলেন, আবার এ পাশে ছেড়ে দিলে এ পাশে শুরু হবে, রাইট? তাহলে তিনি কি করে, গাইড করে, রাইট? গাইড করে না যে আপনারা এই লাইন ছেড়ে দাও, ওকে এই লাইনে গাড়ি চলো, ওই লাইনে গাড়ি বন্ধ, নেক্সট এই লাইনে বন্ধ, এই লাইন খোলো। এই যে সে গাইড করে, একটা রাস্তায় গাড়িকে গাইড করে নিয়ে যাচ্ছে, রাস্তাটা পার হতে হেল্প করতেছে, কারণ এখানে ক্রস অনেক ঝামেলা। ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে একটা সুন্দর মেনটেনেন্স করে গাড়িটাকে গাইড করা, গাড়িটাকে দেখাই দেওয়া, রাইট? যে আপনি এখন চলতে পারবেন, যে আপনাদের বন্ধ, কারণ আপনারা গেলে এখন ক্ল্যাশ, দুইটা মিলে বাড়ি সংঘর্ষ হয়ে বাদ, আল্লাহ হাফেজ। তো এই জন্য গাইড করে। দেখো এই যে একটা বস্তু বলছি মাত্র, যে এটাকে কি হয়, ভিতরে ঢুকে বিভিন্নভাবে এখান দিয়ে বিভিন্ন প্রসেসিং হয়ে রাস্তা দিয়ে বের হয়, অনেকটা ট্রাফিক পুলিশ যেভাবে গাইড করে তোমাকে গাড়িটাকে রাস্তা ক্রস করতে হেল্প করে, একইভাবে এই পদার্থটাকে ভিতর থেকে বাহিরে গাইড করে নিয়ে আসে গলজি বস্তু। এই যে গাইড করে সে নিয়ে আসতেছে, ভিতর থেকে বাইরের দিকে সে বের করার জন্য হেল্প করতেছে, গাইড করে দেখাই দিচ্ছে যে এইভাবে আসেন, এই গাইডার হিসেবে কাজ করছে। এই জন্য তাকে বলে কোষের ট্রাফিক পুলিশ, মানে কোষের ভিতরে ট্রাফিক পুলিশের মতো কাজ করতেছে, গাইড করে সে একটা পদার্থকে নিয়ে যাচ্ছে, এই জন্য তাকে বলে কোষের ট্রাফিক পুলিশ, ঠিক আছে? আচ্ছা, তার আরো একটা নাম আছে ভাইয়া, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আচ্ছা এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলে, রাইট? আচ্ছা, তো কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। আমি পাশে লিখি, তাহলে তাকে খেয়াল করে আসে অনেক সময় খ নাম্বারে, তাকে কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলে? হোয়াই হি ইজ কল্ড কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা খেয়াল করে দেখো, কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, তাই না? শর্করা, কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। তোমরা নাম শুনছো পলিস্যাকারাইড, এই শব্দটা কি শুনেছো কখন আগে? শুনবা সামনে। শর্করা মানে হচ্ছে পলিস্যাকারাইড, একই কথা, পলি মানে অনেকগুলা, স্যাকারাইড বা শর্করা, হ্যাঁ? শর্করা মানে হচ্ছে পলিস্যাকারাইড আর শর্করা একই কথা, পলিস্যাকারাইড এবং শর্করা একই কথা। এই গোলজি বস্তু কি করে? এই গোলজি বস্তু খুবই ইম্পর্টেন্ট ফাংশন ভাইয়া। এই গোলজি বস্তু মূলত বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড সংশ্লেষ করে, পরিবহন করে, সংশ্লেষ করে, বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড পরিবহন করে, রাইট? সংশ্লেষ করে, পরিবহন করে, সো অনেক মাল্টিপল কাজ করে, সংশ্লেষ করে, পরিবহন করে পলিস্যাকারাইড, একটা গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট সে কি করে জানো? তোমার অলিগোস্যাকারাইড জিনিসটা কি দেখো, তুমি যদি কোষ রসায়ন না পড়ো তুমি এই শব্দটা বুঝবা না, কিন্তু আমি তোমাকে শর্টকাট বুঝাবো, যতটুকু বুঝলে তুমি এখন পড়তে পারবা। অলিগোস্যাকারাইড হচ্ছে কিছুই না, পলি মানে অনেক বড়, ধরো এটা একটা বড় শর্করা, এটা বলে পলিস্যাকারাইড। অলিগো হচ্ছে তার চেয়ে একটু ছোট, ধরো এটা হচ্ছে ছোট কিরকম, ধরো এই যে এই শেপ মনে করো এতটুকু, এই যে এই ভিতরে এটা হচ্ছে অলিগো, আর পুরোটাকে বলা হয় পলিস্যাকারাইড, ভিতরে তার চেয়ে ছোট হলো অলিগোস্যাকারাইড। এটা তো বুঝছো যে অলিগোস্যাকারাইড হচ্ছে আর কিছুই না, একটা ছোট ধরনের শর্করা, হ্যাঁ? তাহলে এখন অলিগোস্যাকারাইডের গায়ে কি অনেকগুলা শর্করা যুক্ত হবে, তাই না? এই সাইডে গায়ের সাথে অনেকগুলো শর্করা যুক্ত হবে, হয়ে আসতে এরকম পলিস্যাকারাইড হবে, ঠিক কি না? তাহলে অলিস্যাকারাইডের সাথে কি এগুলা যুক্ত হবে না, চারপাশে অনেক কিছু সংযুক্ত হবে। এই চারপাশে যেগুলো সংযুক্ত হয় এদেরকে বলে পার্শ্ব শৃঙ্খল। পাশে যুক্ত হয়েছে না, যেগুলো পার্শ্ব শৃঙ্খল। তাহলে এই জন্য তোমরা বইয়ে একটা লাইন লিখে আছে যে অলিগোস্যাকারাইডে কি করে, মানে চারপাশে পার্শ্ব শৃঙ্খল যুক্ত করে, চারপাশে এরকম করে শর্করা লাগাইলে কি হয়, আস্তে আস্তে সহজ কথা সে এরকম একটা পলিস্যাকারাইডে রূপান্তর হয়, ছোট থেকে অনেক কিছু যুক্ত করে সে বড় হয়। একদম সহজ কথা, প্যাকেজিং করে সুন্দর করে, সে ছিল আগে ছোট শর্করা, ওকে প্যাকেজ করে একবার পারফেক্ট বানাই দিচ্ছে। এই জন্য তাকে বলা হয়, যেহেতু সে পলিস্যাকারাইড নিয়ে কাজ করে, অলিগোস্যাকারাইড এগুলো সব হচ্ছে শর্করা, স্যাকারাইড মানে শর্করা, হ্যাঁ, শর্করা নিয়ে কাজ করতেছে, এই জন্য তাকে বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আমাকে বলেন তো এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা, যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বুঝছে কিনা সবাই?
ওকে গাইস, ক্লিয়ার? পারবো আমরা সবাই? আচ্ছা, সো আমরা এখন গোলজি বস্তুর গঠনে চলে যাব। খেয়াল করে দেখো, আমি তোমাকে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা জিনিসের কাজ, গঠন, ধাপে ধাপে সবকিছু কিন্তু পড়াচ্ছি, তোমরা খেয়াল করবা। ভাইয়া তার মূলত তিনটা অংশ আছে, মেইন তিনটা অংশ, অনেক কিছু থাকতে পারে বাট মেইন তিনটা অংশ। একটু সুন্দর করে গ্যাপ দিয়ে লিখবা, হ্যাঁ? মেইন তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। মেইনলি আমরা তিনটা অংশ ভাগ করি। কেন মেইনলি বললাম? কারণ এটা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, বাট মেইনলি তিনটা অংশ। খেয়াল করো, সিস্টারনি, প্রথমটার নাম হচ্ছে সিস্টারনি, এরপর হচ্ছে ভেকিউল, 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 এরপর হচ্ছে ভেসিকল। তিনটা অংশ, খেয়াল করো, সিস্টারনি, ভেকিউল, ভেসিকল। ভাইজান খেয়াল করে দেখো, সিস্টারনি মানে হচ্ছে দেখো চৌবাচ্চার মতো। দেখো এখানে এই যে লম্বা লম্বা অংশগুলো আছে না ভাইয়া, এই লম্বা লম্বা অংশগুলোকে বলা হয় সিস্টারনি। আমার কথা ক্লিয়ার? এই যে লম্বা লম্বা চৌবাচ্চার মতো, তুমি দেখো এর একটা 3D ছবি হওয়ার কারণে চৌবাচ্চাটা কিন্তু বোঝা যায়। দেখছো নিচে এরকম পেয়ালার মতো অংশ আছে, চৌবাচ্চা। অর্থাৎ আমরা যে বালতি নেই না, বালতি কিন্তু এক ধরনের চৌবাচ্চা। এরকম এরকম নিচে ফ্ল্যাট, এরকম উপরে উঠছে। তো দেখো সে কিন্তু একটা এরকম শেপে, এবং এটা দেখো এটা পারফেক্টলি বোঝা যায়। দেখো ভাইয়া এই ছবিটা দেখো, এই যে সে এরকম এরকম ফ্ল্যাট চৌবাচ্চা না, এই যে মুখটা হচ্ছে এটা, এই চৌবাচ্চার মুখটা হচ্ছে এটা, দেখছো? এরকম লম্বা লম্বা চিকন চিকন মাথা চৌবাচ্চা, এদেরকে বলা হয় সিস্টারনি। কি বলা হয়? সিস্টারনি। তোমাদের বইয়ের মধ্যে দেখবে লিখছে লম্বা, সিস্টারনি কেমন? লম্বা, চ্যাপ্টা। দেখো আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ছবির সাথে মিলে যায়, দেখছো? লম্বা, চ্যাপ্টা, এই পাশে চ্যাপ্টা, এবং চৌবাচ্চার মতো। লম্বা, চ্যাপ্টা, চৌবাচ্চার মতো, রাইট? লম্বা এবং চ্যাপ্টা চৌবাচ্চার মতো। কোনটা কোনটা নোট করতে হবে একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি যে যা লিখতেছি সবগুলো নোট করতে হবে, নিশ্চয়ই মনে রাখবা। বোর্ডের মধ্যে আমি লিখতেছি মানে হচ্ছে এটা তোমার খাতার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে, হ্যাঁ? এবং বোর্ডে যা লিখে টিচার, একজন টিচার বোর্ডে যা লিখে, তোমার বোর্ডে কেন লিখে টিচার তো নিশ্চয়ই বলবে না যে এটা তুমি আমি লিখছি তোমরা আবার লিখো, এটা না। একজন টিচার বোর্ডে লিখে মানে হচ্ছে এই লেখাটা ইম্পর্টেন্ট, তোমাকেও খাতা লিখতে হবে। এটা আমার ক্লাস বলে না, বাংলাদেশের যে কোনো টিচারের ক্লাস সেম। যদি এটা এমন হতো কোনো কবিতা আবৃত্তির ক্লাস, তাহলে আমি বলতাম যে হ্যাঁ চলো আমরা কবিতা আবৃত্তি করি, মাঝখানে এই অংশটা তুমি লিখে ফেলো, কবিতা আবৃত্তির এই অংশটা তুমি লিখবা। তখন তুমি বলো আচ্ছা আরে হ্যাঁ তাহলে আমার এই অংশটা লিখতে হবে, কবিতা আবৃত্তি করতেছে ভাইয়া, তাহলে এটা তাহলে এই অংশটা লিখতে বলছে, সেটা লিখি। বাট এটা একটা এডুকেশন ক্লাস, রাইট? শিক্ষার ক্লাস, একটা ক্লাস, নর্মাল একটা নর্মাল ক্লাসরুম। তো সেক্ষেত্রে টিচার যা বোর্ডে লিখে তোমরা তাই খাতার মধ্যে লিখবা, তাই না? এবং আমি যেটা নর্মালি বুঝি, নর্মালি যেটা অনলাইন সেক্টর হোক অফলাইন হোক, ধরো ক্লাসের মধ্যে স্যার 4টা লাইন বোর্ডে লিখছে, তো 2টা লাইন স্যার বোর্ডে লিখে নেয় কিন্তু মুখে বলছে, কিন্তু আমার মনে হয় যে লিখলে আমার জন্য ভালো হয়। সো আমি তখন কী করতাম, অবশ্যই খাতার মধ্যে স্পিডে হইলেও স্যারের কথা মাঝখানে গ্যাপ পাওয়া যায়, এবং আমিও গ্যাপ দিই, এবং আমি একটা কথা বলি, টপিক বুঝাই, এর মাঝখানে ওই লাইনটা তুমি লিখে ফেলতে হবে। এটা হচ্ছে সিস্টেম। ওকে, তাহলে খেয়াল করে দেখো, লম্বা চ্যাপ্টার বুঝছে, সিস্টেমে বুঝছে সবাই? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো এই সিস্টারনিগুলো দেখো এরকম গাদাগাদি করে অবস্থান করে না, এবং গাদাগাদি করে অনেকগুলো একসাথে, এই যে এই গাদাটাকেই বলা হয়, এই যে এক গাদা একসাথে অবস্থান করে, এটাকে বলা হয় গোলজি বস্তু। এটাকে বলা হয় কি? গোলজি বস্তু, ঠিক আছে? তাহলে এই যে গাদাগাদি করে এরা এরা এক গাদা একসাথে কি তৈরি করে, এরা এক গাদা একসাথে মিলে তৈরি করে। গাদা কথা শুনতে খারাপ দেখায়, বাট বইয়ের ভাষা, সমস্যা নেই। এই এক গাদা একসাথে বসে তৈরি করে গোলজি বস্তু। গোলজি বস্তু, যেটা একটা অপর নাম আছে, তোমরা ভালো করে পড়বা। গোলজি বস্তুর অপর নাম হচ্ছে ডিকটায়োসোম। গোলজি বস্তুর অপর নাম কি? ডিকটায়োসোম। ডিকটায়োসোম। এই সিস্টারনিন নিয়ে আমাদের আরো কিছু পড়তে হবে, চলো আমরা একটু পড়ি। খেয়াল করো, সিস্টারনিন নিয়ে আমাদের আরো কিছু পড়তে হবে। কি পড়তে হবে? এই সিস্টারনির, এই সিস্টারনি যেটা, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই সিস্টারনিকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে। কোন 3 ভাগে ভাগ করতে পারি? নাম্বার 1 খেয়াল করে দেখো, সিজ। একটা হচ্ছে সিজ, সিজ আমি আগে লিখি, তুমি তারপর পড়াচ্ছি। তারপর লাস্ট হচ্ছে ট্রান্স, মাঝখানে হচ্ছে মেডিয়াল, মেডিয়াল, মেডিয়াল। এই 3 ভাগে ভাগ করতে পারি। খেয়াল করো, সিজ, ট্রান্স, মেডিয়াল। সিজ,
ট্রান্স আর হচ্ছে মেডিয়াল। 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। হ্যাঁ, কেউ আমি লেখার সময় দিই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তুমি সময় পাবো ইনশাল্লাহ, নো টেনশন। আচ্ছা, খেয়াল করে দেখো সিজ মানে কি। মনে রাখবা সিজ শব্দের অর্থ হচ্ছে যে সিজ, এই সিজ মানে হচ্ছে কেন্দ্র। সিজ মানে হচ্ছে কেন্দ্র, সেন্টার, কেন্দ্র, মাঝখানে। ট্রান্স মানে হচ্ছে এই কেন্দ্রের উল্টা, ট্রান্স উল্টা, বিপরীত পাশে। সহজ কথা, কেন্দ্রের বিপরীত পাশ মানে কি? বাইরের দিকে। কেন্দ্রের বিপরীত পাশ মানে হচ্ছে বাহিরের দিকে, সাইডের দিকে, বিপরীত দিকে, উল্টা দিকে। মিডিয়াল মানে হচ্ছে মিডিয়াম, বলে না, সে মিডিয়াম, সে ভালো না খারাপও না, সে মিডিয়াম। তাহলে মিডিয়াল মানে হচ্ছে মাঝামাঝি। মিডিয়াল মানে কি? মিডিয়াল মানে হচ্ছে মাঝামাঝি, মধ্যখানে। খেয়াল করো ভাইয়া, এই যে গোলজি অ্যাপারেটাস, গোলজি বস্তু, তোমরা সবাই ভালো করে এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটা খেয়াল করে দেখো, এইটা হচ্ছে একটা কোষ। এই কোষের মধ্যে এই হচ্ছে মনে করো গোলজি বডি। খেয়াল করে দেখো এই কোষের, খেয়াল করে দেখো এই কোষের নিউক্লিয়াসের কাছাকাছি, এই যে এই পয়েন্ট আমি কালো কালার মার্ক করছি, দেখছো? এই নিউক্লিয়াসের কাছাকাছি, এই কাছাকাছি, এখানে এই যে এখানে যেই সিস্টার্নিগুলো আছে নিউক্লিয়াসের কাছাকাছি, তাকে বলা হয় সিজ। আর নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তার উল্টা দিকে যেটা আছে, বিপরীত দিকে যেটা আছে, বাইরের দিকে যেটা আছে, তাকে বলা হয় ট্রান্স। আর মাঝখানের গুলোকে বলা হয় মাঝামাঝি বা মিডিয়াল। তাহলে এবার এই ছবিটা দিকে তাকাও, এই একবারে এখানে মনে করো নিউক্লিয়াস, সো একবারে ভিতরের দিকে আছে সিজ, এগুলোকে বলে সিজ সিস্টার্নি, সিজ সিস্টার্নি। আর একবারে বাইরের দিকে সাইডে, একবার লাস্টে সাইডের দিকে যেটা আছে, এটা নাম হচ্ছে ট্রান্স সিস্টার্নি। এটা হচ্ছে ট্রান্স সিস্টার্নি, এটা হচ্ছে সিজ, এই যে একবারে প্রথম দিকে ভিতরের দিকে সিজ সিস্টার্নি। আর মাঝখানে গুলোকে বলা হয় মেডিয়াল, এই যে মেডিয়াল সিস্টার্নি, দ্যাট ইজ ইট। তাহলে সিস্টার্নি হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে সিজ, যেটা কেন্দ্রের দিকে থাকে বা নিউক্লিয়াসের সাইডে থাকে। একটা হচ্ছে ট্রান্স, যেটা পুরো উল্টা, নিউক্লিয়াসের একবারে দূরে বা সিজের একবারে উল্টা দিকে থাকে। আর মাঝখানে যেগুলো থাকে তাকে বলা হয় মেডিয়াল সিস্টার্নি। তাকে কি বলবো? মেডিয়াল সিস্টার্নি। ভাইকে বলেন ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার এই ছবি থেকে তোমরা বাকি দুইটা জিনিস তোমরা দেখে ফেলো, এগুলো নিয়ে তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই। খেয়াল করো, ভেকিউল মানে হচ্ছে খালি জায়গা, বেসিক্যাল মানেও কিন্তু খালি জায়গা। তো এখানে কিছু গ্রস পার্থক্য আছে, ওটা তোমার আপাতত তুমি এতটুকু দেখো, তুমি ছবিটার দিকে তাকাও, দেখো। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ছবি মোটামুটি দিয়েছে, কিন্তু আসলে আরো ভালো ছবি দিতে পারতো, রাইট ভাই? খেয়াল করে দেখো, এরকম করে, এই যে এরকম করে কিছু ফোলা ফুচকার মতো, ফুচকা খাইছো না তোমরা? এই ফুচকা খাও সুন্দর করে, মানে মজা করে, টক ঝাল মিষ্টি দিয়ে, এই ফুচকার মতো দেখতে এরকম এরকম কিছু থাকে, এদেরকে বলা হয় ফুচকা। কিরকম? ভিতরে খালি জায়গা, চারপাশে একটা কাভারিং, রাইট? তাই না? আচ্ছা, এরকম গোলাকার যে বৃহৎ, এই যে কি বলে সিস্টার্নিগুলোর আশেপাশে এরকম গোলাকার যে বৃহৎ থলির মতো অংশগুলো, গোলাকার একটু বড় সাইজ, বুঝছো? গোলাকার একটু বড় সাইজ, এটাই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে একটু বড় সাইজের থলি, বড় সাইজের খালি জায়গা। আর বেসিক্যাল হচ্ছে ছোট ছোট খালি জায়গা, ছোট ছোট সাইজের কিছু খালি জায়গা। এই ধরো এই সবাই ছবিটার দিকে তাকাও, এখানে মনে করো এগুলো হচ্ছে বড় সাইজ, পাশে যদি মনে এখানে এরকম এরকম ছোট ছোট থাকে, এদেরকে বলা হয় ভেসিকল। তাহলে পার্থক্য বুঝতে পারছো? ভেকিউল মানে হচ্ছে জায়গাটা অনেক বড়, অনেক বেশি খালি জায়গা, তাকে বলে ভেকিউল। আর যদি এমন হয় খালি জায়গাটা ছোট হয়, ছোট ছোট খালি জায়গা, পিচ্ছি পিচ্ছি পুস্কা পুস্কা থাকে, ছোট ছোট থাকে, তাকে বলা হয় ভেসিকল। তুমি ছবিটাকে নিবা আর এটা গোলাকার একটু বড় করে আঁকবা, তাকে বলা হয় ভ্যাকিউল। এতটুকু বুঝতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাইলে আমরা এখন পড়বো কি জানো ভাইয়া? আমরা এখন পড়বো হচ্ছে গোলজি বস্তুর কাজ। এটা পড়লে ইনশাল্লাহ আমাদের গোলজি বস্তু শেষ হয়ে যাবে, খুব বেশি প্রয়োজন নাই। খেয়াল করে দেখো গোলজি বস্তুর কাজ কি, খুবই সিম্পল। প্রথম কাজটা তুমি অলরেডি পড়ে ফেলছো, বলো তো কি কাজ করে? কিছু কাজ তুমি অলরেডি পড়ে ফেলছো ভাইয়া। গোলজি বস্তু প্রথম কথা হচ্ছে সে প্যাকেজিং এর কাজে জড়িত। তুমি যে শব্দগুলো জানো এগুলোকে তুমি অবশ্যই লিখবা, প্যাকেজিং এ জড়িত। কারণ যত লিখবা ততই নাম্বার। অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হয়, অবশ্যই ভাইয়া পয়েন্ট আকারে লিখতে হয়। মনে রাখো পয়েন্ট আকারে লিখলেই কিন্তু তোমার মার্কস বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা এই গোলজি বস্তুই কিন্তু তোমার শরীরে বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের নিউরনের সিক্রেশন, নিউরন থেকে যে সকল পদার্থ বের হয় এদেরকে বলা হয় নিউরন সিক্রেশন বা নিউরো সিক্রেশন। অর্থাৎ নিউরন থেকে, নিউরন তো বুঝো স্নায়ু, স্নায়ু থেকে যে সকল পদার্থ বের হয়
স্নায়ু থেকে যে সকল পদার্থ বের হয় তাকে বলে নিউরোসিক্রেশন। সো খেয়াল করে দেখো, এরকম এনজাইম, হরমোন বা ধরো নিউরোসিক্রেশন, এটা বুঝে গেছে অলরেডি। এই ধরনের যত ধরনের বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে এগুলো ক্ষরণ করে, ভেরি ইম্পর্টেন্ট। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ করে, তাই না? এগুলো বিভিন্ন ধরনের ক্ষরণ করে, কারণ তোমাকে আমি আগেই বলছি যাই তৈরি হবে ভাইয়া, এই ধরো এই যে এনজাইম, হরমোন, এগুলো কি সব প্রোটিন দিয়ে তৈরি হয়, তোমাকে আগেই বলছি। যেই যা কিছু তৈরি হবে সে তো আলটিমেটলি এটার ভিতর দিয়ে গিয়েই তো বাইরে বের হবে, তাই না? সো সে আলটিমেটলি সকল পদার্থ তার ভিতর দিয়েই তো খরিতে হবে, সকল প্রোটিন এখান দিয়েই তো খরিতে হবে। আমার কথা কি ক্লিয়ার? ভাইয়া কথা কি ক্লিয়ার? ভাইকে বলতে হবে ক্লিয়ার কিনা। হ্যাঁ, রাইট রাইট রাইট। ছবিতে সব মার্কিং নাই, ছবিতে তো মার্কিং দরকার নাই। আমি তো তোমাকে প্রত্যেকটা জিনিস নিজেই বুঝাইছি, আমি নিজে লিখে লিখে বুঝাইছি, তাই না? তো ছবিতে মার্কিং তুমি কি করবা? এটা তো একটা কালারফুল ছবি, তুমি নিজে মার্ক করবা। এবং আমি তো তোমাকে কতবার দেখাইছি জানো, যে তোমাকে দেখো ব্যাকে তোমাকে প্রমাণ করে দেখাই যে আমি তোমাকে এখানে একবার লিখছি সিস, আবার এখানে লিখছি ট্রান্স, আবার এখানে মার্ক করে, যে তোমরা লেখাটা নাও বুঝতে পারো দ্যাটস ওয়াই আমি সিজ লিখে বুঝাইছি, আবার এখানে দাগ দিয়ে ট্রান্স লিখে দিছি। সো তোমার মার্কিং আর কত দরকার? ছবিতে মার্কিং গুল্লি মারি, আমি তো তোমাকে বুঝাচ্ছি, তাই না? দ্যাট ইজ এনাফ, এনাফ, ঠিক আছে? এবং ভেকিউল কীভাবে লিখবা, ভেসিকল কীভাবে আঁকবা সেটা আমি দেখাই দিয়েছি, যে বড় বড় করে তোমাকে দেখাই দিলাম এগুলো হচ্ছে ভেকিউল আর ছোটোগুলো হচ্ছে ভেসিকল। এবং সেটা তুমি যেন ভুলে না যাও এই জন্য এখানেও আমি লিখে দিয়েছি ভেকিউল দেখো ইয়া বড়, ভেসিকল হচ্ছে ছোটো ছোটো, রাইট? ওকে ফাইন। নেক্সট হচ্ছে খেয়াল করে দেখো, এনজাইম হরমোনের পরে একজন বলছে ভাই কি লিখছেন, হরমোনের পরে লিখছি নিউরোসিক্রেশন। নিউরোসিক্রেশন, নিউরো মানে নিউরন, সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ, বা নিউরন থেকে যে সকল পদার্থ নিঃসরণ হয়, নিউরন থেকে যে সকল পদার্থ বের হয় তাকে বলা হয় নিউরোসিক্রেশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা দেখো, আমরা জানি রাইবোজোম মূলত প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, তাই না? তো সে মূলত বেসিক্যালি আর কিছুই না, সে মূলত অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, জাস্ট উল্টা, রাইবোজোমের উল্টা। রাইবোজোম করে প্রোটিন জাতীয় পদার্থ, সে করে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে। নেক্সট খেয়াল করো, একটা কোষের ভিতরে কিন্তু কোষ ঝিল্লি তৈরি হয়, কোষ প্রাচীর তৈরি হয়। সো কোষ ঝিল্লি তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো লাগবে, মনে করো লিপিড, প্রোটিন, ফসফেট, যাই লাগবে সব কিছু কি এখান দিয়ে যাবে না? আলটিমেটলি সব কিছু তো এখান দিয়ে প্যাকেজিং হয়ে বের হবে, কারণ কোষের থেকে যত পদার্থ বের হয় অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পদার্থই এখান থেকে প্যাকেজিং হয়ে তারপর বের হয়। সো তোমার কোষ ঝিল্লি তৈরি করবে, কোষ প্রাচীর তৈরি করবে, এগুলো আলটিমেটলি সব কিছু তৈরি করতেই সে হেল্প করবে। সো আমি বলতে পারি যে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি তৈরিতে সহায়তা করে, তাই না? আলটিমেটলি এই কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি তৈরি হওয়ার জন্য যে সকল উপাদান দরকার, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি তৈরি হওয়ার জন্য যে সকল উপাদান দরকার, এই সব উপাদান এদিক দিয়ে বের হয়। তাহলে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি তৈরিতে সহায়তা করে, এই কথা কেউ ভুল প্রমাণ করতে পারবেন না। তৈরিতে সহায়তা করে, রাইট? সেটা পারবেন? ডান। এইটা সিকিউতে লাগবে, গোলজি বস্তু সিকিউতে আসে। হ্যাঁ, আমি সৃজনশীলের টপিকগুলো আমরা অধ্যায় শেষে বলবো। সৃজনশীলে যে কোনো অঙ্গাণু পরীক্ষা আসতে পারে, এই যে আমি রাইবোজোম দিয়ে শুরু করছি, রাইবোজোম আসতে পারে। সৃজনশীলে মনে রাখবা সাইটোপ্লাজম বস্তু যে কোনো অঙ্গাণু পরীক্ষায় আসতে পারে, যে কোনো অঙ্গাণু গোলজি বস্তু পরীক্ষা আসে, কারণ এখানে পরীক্ষা আসার মতো অনেকগুলো পার্ট আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, নেক্সট খেয়াল করো, ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা জানো শুক্রাণু, এই যে শুক্রাণু তোমার ছবি আঁকতে দেখছো কোনো শুক্রাণু, যে এরকম করে ছেলেদের শুক্রাণু থাকে, এই শুক্রাণুর মাথায় টুপির মতো একটা অংশ থাকে। স্পার্ম বা শুক্রাণু, এই শুক্রাণুর মাথায় টুপির মতো একটা অংশ থাকে, খেয়াল করো। এই যে টুপির মতো অংশটা তাকে বলে অ্যাক্রোজোম। খেয়াল করো নামটা, দেখো নামটা কঠিন, তোমার কাছে প্রথম প্রথম সবই কঠিন লাগবে, কিন্তু তুমি যখন আস্তে আস্তে কয়েকবার করে পড়বা তখন ইজি লাগবে। হ্যাঁ, এবং তোমাকে যেহেতু আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, তোমার নিজে পড়তে হবে, মনে রাখবা প্রথম অধ্যায়টা খুবই ভালো করে পড়তে হয়, কারণ প্রথম অধ্যায়ে তুমি এইচএসসি এর শব্দগুলোর সাথে পরিচিত হবা। এরপরে তুমি দেখা যাবে যে শুক্রাণু নিয়ে একটা মনে করো অধ্যায়ের মধ্যে অনেক কিছু লেখা আছে, তো ওটা তুমি আস্তে আস্তে একবার রিডিং দিলে বুঝবা, কিন্তু আগে প্রথম শব্দগুলো তোমাকে পরিচিত হইতেই হবে। তাহলে শুক্রাণুর মাথায় যে টুপির মতো অংশটার নাম কি? অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম তৈরি করে। তাহলে কি তৈরি করে? অ্যাক্রোজোম তৈরি করে। অনেকগুলো পয়েন্ট তো হইলো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বাকি আছে, যেটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, লাইসোজোম তৈরি করে। এই লাইসোজোম কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, আমি এখনই পড়বো। লাইসোজোম তৈরি করে, লাইসোজোম ভেরি ইম্পর্টেন্ট, লাইসোজোম ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইসোজোম তৈরি করে।
ওকে, ডান। আচ্ছা, সো ইনশাল্লাহ আমরা যদি এতটুকু পড়ে থাকি তাহলে ভাই আমরা এখন পড়বো হচ্ছে গোলদিবস্তান আন্দোলন শেষ, আমরা এখন পড়বো লাইসোজোম। ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো একটা কোষের মধ্যে এই হচ্ছে লাইসোজোম, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো লাইসোজোমটা কেন ইম্পর্টেন্ট, লাইসো মানে হচ্ছে দেখো লাইসিস, লাইসো মানে কি লাইসিস, লাইসিস লাইসিস মানে হচ্ছে ভাঙা, ভেরি গুড, ভাঙা, তার মানে সে কোনো না কোনো কিছু ভাঙার কাজ করে, রাইট। আচ্ছা, সোম মানে হচ্ছে দেহ, দেহ বা দেহের অংশ আর কি এরকম, তার মানে এমন একটা দেহের অংশ বা এমন একটা বডি, এমন একটা জিনিস যেটা কোনো কিছু ভাঙার কাজ করে। সো দেখো লাইসোজোমের ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই লাইসোজোমের মধ্যে থাকে ভেরি 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 ইম্পর্টেন্ট হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইমগুলা নাম দেখেই বুঝতে পারছো, হাইড্রো মানে হচ্ছে পানি বা আর্দ্র, পানি বা আর্দ্র, পানি যেখানে আছে সেটাই আর্দ্র ভিজা, লাইটিক মানে হচ্ছে ভেঙে ফেলা বিশ্লেষণ করা, তাহলে আর্দ্র বিশ্লেষী, আর্দ্র বিশ্লেষী, আর্দ্র বিশ্লেষী এনজাইম। তাহলে দেখতে পাচ্ছ লাইসোজোমের মধ্যে কি থাকে, হাইড্রোলাইটিক মানে আর্দ্র বিশ্লেষী এনজাইম, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই এনজাইমগুলো খুবই খুবই মারাত্মক পাওয়ারফুল, এরাই মূলত আমাদের জীবাণুগুলোকে ভক্ষণ করে। লাইসোজোমের এই যে এনজাইমগুলো আছে এর মাধ্যমে কিন্তু সে জীবাণু ভক্ষণ করতে কাজ করে, ঠিক আছে। ওকে, সো এই এনজাইমগুলাই কিন্তু জীবাণুকে ধ্বংস করে, এই এনজাইমগুলাই জীবাণুকে ধ্বংস করে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু জীবাণুকে ধ্বংস করে, ঠিক আছে। সো ভেরি ইম্পর্টেন্ট। এখন তুমি বলো তো ভাইয়া তার মধ্যে এতগুলো পাওয়ারফুল এনজাইম আছে, আর্দ্র বিশ্লেষী এনজাইম আছে যারা জীবাণুকে ধ্বংস করে, যারা জীবাণুকে ধ্বংস করে। এখন তুমি আমাকে বলো তো এই যে এরা জীবাণুকে ধ্বংস করে ওদের কি এদের আবরণ দরকার আছে কি নাই, এদের দেহে আবরণ দরকার আছে কি নাই, ভাইয়াকে বলতে হবে এদের গায়ে আবরণ দরকার আছে কি নাই। অবশ্যই আবরণ লাগবে, কারণ যদি এদের আবরণ না থাকে এই এনজাইমগুলা বের হয়ে সবার কেল্লা ফতে, সবার দিবে একবারে খেয়ে, তাই না। অবশ্যই এটা আবরণী যুক্ত অঙ্গাণু, অবশ্যই আবরণী যুক্ত অঙ্গাণু, খুবই কমন সেন্স। কারণ যদি আবরণী না থাকে তাহলে এই যে এনজাইমগুলা এগুলো তো রাস্তায় বের হয়ে কোষের অবস্থা খারাপ করে দিবে, তাই না। সেই জন্য অবশ্যই আবরণ থাকে। এখন দেখো যেহেতু সে জীবাণুকে ধ্বংস করে, বলতো জীবাণুকে ধ্বংস করার জন্য কোন রক্তকণিকা কাজ করে, আমাকে বলতে পারবা যে ভাই জীবাণুকে ধ্বংস করার জন্য কোন রক্তকণিকা কাজ করে। তোমরা সবাই জানো জীবাণুকে ধ্বংস করার জন্য কাজ করে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। দ্যাটস ওয়াই লাইসোজোম বেশি কই থাকে, খেয়াল করো লাইসোজোম বেশি থাকে এই শ্বেত রক্তকণিকায়। তো লাইসোজোম বেশি কই থাকে, উত্তর হচ্ছে শ্বেত রক্তকণিকায়। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে লাইসোজোম কম থাকে বা থাকে না বললেই চলে কোথায়, এই লাইসোজোমটা কম থাকে বা থাকে না বললেই চলে। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো কম না বলে আসলে সবচেয়ে বেটার থাকে না বলাটাই ভালো। যে লাইসোজোম বেশি থাকে কোথায় বুঝছি আমরা, তাই বেশি থাকে হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকায়, কারণ শ্বেত রক্তকণিকার কাজই হচ্ছে জীবাণু ভক্ষণ করা, শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা, ঠিক আছে। নেক্সট খেয়াল করে দেখো, খুবই সুন্দর, খেয়াল করে দেখো লাইসোজোম থাকে না কোথায়, থাকে না হচ্ছে লোহিত রক্তকণিকায়। কারণ দেখো লোহিত রক্তকণিকার কিন্তু কাজ না, জীবাণুকে ভক্ষণ করা লোহিত রক্তকণিকার দায়িত্বের মধ্যে পড়ে না, রাইট। জীবাণু ভক্ষণ করা লোহিত রক্তকণিকার দায়িত্বের মধ্যে পড়ে না, যেহেতু লোহিত রক্তকণিকার দায়িত্বের মধ্যে পড়ে না, দ্যাটস এই জন্যই কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে লাইসোজোম থাকে না। আরেকটা হচ্ছে অধিকাংশ উদ্ভিদ কোষে, এটা নিয়ে অনেক মত বিরোধ আছে। কেন? কারণ কি অনেকে বলে যে না এখন সম্প্রতি কিছু কোষের মধ্যে পাওয়া গেছে, সম্প্রতি মানে বর্তমানে সময়ে দেখা গেছে কিছু উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া গেছে, এই জন্য লিখছি অধিকাংশ। তো বর্তমানে কিছু পাওয়া গেছে, তাহলে বর্তমানে কিছু উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া গেছে, এই নামগুলো তোমার পড়া লাগবে।
বর্তমানে কিছু উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া গেছে এবং ওদের নামকরণ করা হয়েছে একটা স্ফেরোসোম, স্ফেরোসোম বা ওলিওসোম, ঠিক আছে, ওলিওসোম, এই নামকরণগুলো করা হয়েছে। এগুলো মূলত উদ্ভিদ কোষে যে লাইসোজোম আছে তার নাম। তাহলে উদ্ভিদ কোষীয় লাইসোজোম থাকতে পারে, সবার ভিতরে না, কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তাদের নাম হচ্ছে একটা স্ফেরোসোম আর একটা হচ্ছে ওলিওসোম। এখন ভাইজান খেয়াল করে দেখেন, এই যে লাইসোজোমের কথা ভাই মাত্র বললাম, ধরো এটা হচ্ছে লাইসোজোম, সাপোজ এটা হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমের মধ্যে কি আছে মাত্র পড়াইছি, কি ধরনের এনজাইম, নাম কি এগুলোর? এনজাইমগুলোর নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, রাইট? হাইড্রোলাইটিক এনজাইম, আমার কথা ঠিক কিনা? হাইড্রোলাইটিক এনজাইম। ভাইয়া এর সংখ্যা কত? কেউ কেউ বলে 40, কেউ কেউ বলে 50, কেউ কেউ বলে 40 ধরনের, কেউ কেউ বলে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম আছে। স্টার্ট দিয়ে রাখবে, এটা পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই যে আপনি বলেছেন লাইসোজোমের মধ্যে আবরণী আছে, রাইট? লাইসোজোমের মধ্যে আবরণী আছে, এখন তার মানে অবশ্যই এই আবরণীটা খুবই পাওয়ারফুল। এই নিশ্চয়ই আবরণীর মধ্যে এমন কিছু পদার্থ আছে, এমন কিছু পদার্থ আছে যারা এই আবরণীটাকে স্থায়িত্ব দান করছে, রাইট? আবরণীটাকে স্থায়িত্ব দান করছে। যেমন ধরো কাঁচ, কাঁচ কিন্তু স্থায়ী পদার্থ না, কারণ কাঁচকে তুমি যদি এমনি করে ফেলে দাও ভেঙে যাবে। কিন্তু কাঠ যদি তুমি উপর থেকে ফেলো বা তুমি হাত থেকে ফেলে দাও, কাঠের কোনো বস্তু, প্লাস্টিকের কোনো বস্তু, সে ভাঙবে না। কারণ হচ্ছে প্লাস্টিকের ওই পদার্থের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটার কারণে সে ভাঙে না। কাঠের মধ্যে এমন কিছু উপাদান আছে, এমন বন্ধন আছে যেটার কারণে সে ভাঙে না। এক্স্যাক্টলি সেম ভাবে লাইসোজোমের এই আবরণের মধ্যে এমন কিছু পদার্থ আছে যারা তার এই মেমব্রেনটাকে বা আবরণীটাকে স্থায়িত্ব দেয়, যারা মেমব্রেনটাকে স্থায়িত্ব প্রদান করে, অর্থাৎ স্থায়িত্ব প্রদান করে মানে স্থিতিশীল রাখে, যারা এই মেমব্রেনটাকে স্থায়িত্ব প্রদান করে বা স্থিতিশীল রাখে। ভাইজান খেয়াল করে দেখেন, এই স্থিতিশীল রাখে, এই জন্য এই পদার্থগুলোকে সুন্দর নামে ডাকা হয়। স্থিতিশীল মানে হচ্ছে স্টেবল করা। বলো না যে তুমি স্টেবল হও, তুমি আগে শান্ত হও, ধীর হও, স্টেবল হও, তারপর কাজ করো। এই পদার্থগুলোকে বলে স্টেবিলাইজার, স্টেবিলাইজার। তাহলে কিছু কিছু পদার্থ আছে যারা লাইসোজোমের এই আবরণীটাকে স্থায়িত্ব প্রদান করে বা স্থিতিশীল রাখে, এদেরকে বলা হয় স্টেবিলাইজার। আর যারা উল্টা, যারা উল্টা, আর যারা উল্টা, যারা যারা উল্টা কাজ করে, কিরকম? যারা এই আবরণটাকে স্থিতিশীল না করে উল্টা মানে কি অস্থায়ী করে ফেলে, যারা এই আবরণটাকে ভাঙতে সহায়তা করে, ওদেরকে বলা হয় লোবিলাইজার। ওদেরকে আমরা কি বলবো? হ্যাঁ, ভেরি গুড। সো যারা এই স্থিতিশীলতাটাকে নষ্ট করে, যারা এই স্থিতিশীলতাকে নষ্ট করে বা এই আবরণীটাকে অস্থিতিশীল করে, এই আবরণীটাকে অস্থিতিশীল করে, তাদের নাম হচ্ছে লোবিলাইজার, লোবিলাইজার। ঠিক আছে? তো তুমি আশা করি এই দুটো টার্ম যদি তুমি কোথাও পাও, তোমাদের বইয়ে আছে, সকল বইয়ে আছে, হ্যাঁ, লাইসোজোম টপিকের মধ্যে আছে, তুমি অবশ্যই এটা পড়বা। এখন হচ্ছে ভাইয়া সিকিউ এমসিকিউ কোনগুলো বলে দেন। হ্যাঁ, এই যে ভাইয়া এখন এটা যে বললাম স্টেবিলাইজার, এটা একটা এমসিকিউ, লোবিলাইজার এটা একটা এমসিকিউ। কিন্তু লাইসোজোমের বর্ণনা যদি পড়ি, এই যে এটা, এগুলো হচ্ছে এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ। লাইসোজোম বেশি থাকে কোথায়, কম থাকে কোথায়, হ্যাঁ। আর সিকিউ কোনটা? সিকিউ হচ্ছে লাইসোজোম কিভাবে কাজ করে, বা লাইসোজোম একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। সো তখন যখন তোমার সিকিউ আসবে, তখন তুমি ডেফিনেটলি তোমার পৃষ্ঠা ভরানোর জন্য এখান থেকে কিছু লাইন তুমি অবশ্যই লিখবা, যে এখানে লাইসোজোম শ্বেতরক্ত কণিকায় বেশি থাকে, এরকম পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করবে, এগুলো এর সাথে যায়। সো এখানে প্রত্যেকটা লাইনই তোমার এখানে সিকিউ বা এমসিকিউ বোধ তোমার কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টগুলো। এখন দেখো তোমাদের বইয়ে আরও কিছু শব্দ আছে ভাই, একটা হচ্ছে অটোফেগি, সরি একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই লাইসোজোম টপিকের মধ্যে তোমরা আরো কিছু শব্দ পাবা, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস, একটা হচ্ছে অটোফেগি। এই লাইসোজোম টপিকের মধ্যে এই চারটা শব্দ তুমি পাবা, অটোফেগি, আর একটা হচ্ছে অটোলাইসিস, অটোলাইসিস। এই চারটা শব্দ তোমাকে আমি বুঝাই দিব, তাহলে লাইসোজোম ইনশাল্লাহ শেষ। ঠিক আছে? ওকে,
এই 4টা শব্দ বুঝে দিলে ইনশাআল্লাহ লাইসোজোম শেষ। এই 4টা শব্দ বুঝাবো, খেয়াল করো। ডান। এই 4টা শব্দ বুঝে লাইসোজোম শেষ। খেয়াল করে দেখো, প্রথমে পড়ো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মানে হচ্ছে খাওয়া, ফ্যাগে মানে হচ্ছে খাওয়া, সাইটো মানে হচ্ছে কোষ। তাহলে সহজ কথা, কোষ খাওয়ার প্রক্রিয়া। সাইটো মানে কোষ, তাহলে ফ্যাগো মানে কি? ফ্যাগো মানে হচ্ছে খাওয়া। ফ্যাগো মানে খাওয়া বা ইট, ইটিং, টু ইট। হ্যাঁ, টু ইট। সাইটো মানে হচ্ছে কোষ, সাইটো মানে কোষ। তাহলে ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোষ ভক্ষণ করা, কোষ ভক্ষণ করা, কোষ খেয়ে ফেলা। সে কোষ কেন খাবে? আসলে জীবাণুকে যে খায়, এই জীবাণুকে খাওয়ার একটা প্রক্রিয়ার নাম হলো ফ্যাগোসাইটোসিস। জীবাণুকে খাওয়ার আরেকটা প্রক্রিয়ার নাম হচ্ছে পিনোসাইটোসিস। পিনা এটা মূলত বুঝায় তরল জাতীয় পদার্থ। বলো না যে আপকো জল পিনা হয় ক্যা, পানি পিনা হয়। পিনা মানে পান করা, ঠিক আছে, হিন্দিতে বলা হয় পিনা। তো যাই হোক, ওভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে পিনোসাইটোসিস মানে হচ্ছে তরল জাতীয় কিছু ভক্ষণ করা, তরল জাতীয় কিছু ভক্ষণ করা, তরল জাতীয় কিছু ভক্ষণ করা। এই হচ্ছে দুইটা প্রক্রিয়ার বেসিক কথা। এখন এখানে কেন লাগবে? লাইসোজোম মূলত এই দুইটা প্রক্রিয়ায়, লাইসোজোম এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে লাইসোজোম জীবাণু ভক্ষণ করে, জীবাণু ভক্ষণ করে। এই জন্য তোমার লাগবে যে এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে লাইসোজোম কি করে? জীবাণু ভক্ষণ করে। এই জন্য তোমার লাগবে। ওকে, ইনশাআল্লাহ পারবেন তো? লাইসোজোম জীবাণু ভক্ষণ করে। টান পাবেন ভাইয়া? লাইসোজোম কি করে? লাইসোজোম জীবাণু ভক্ষণ করে। কোন প্রক্রিয়ায়? এই দুটো প্রক্রিয়ায়। তরল জাতীয় জীবাণু ভক্ষণ করাকে কি বলে? পিনোসাইটোসিস। আর যদি এমন হয় যে নরমালি ধরো তরল বাদে জীবাণু, নরমাল ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া যেগুলো আছে, এগুলোকে খাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এবার দেখো অটোফেগি। অটো মানে কি? নিজ, নিজের খাওয়া। কিরকম? খেয়াল করো। ধরো ভাইয়া, এইটা হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, রাইট? এ মনে করো মাইটোকন্ড্রিয়া আছে, গুড। এখানে মনে করো তোমার আরেকটা মাইটোকন্ড্রিয়া দিলাম। এখানে মনে করো এন্ডোপ্লাজমিক জালিকা, এমন গোলজি বস্তু আছে মনে করো। হ্যাঁ, এরপরে মনে করো এটা হচ্ছে লাইসোজোম, লাইসোজোম আছে এখানে, গুড। এখানে মনে করো কিছু পার্টটার আছে, এখানে মাইটোকন্ড্রিয়া আরেকটা দিয়ে দিলাম, ওকে। সেন্ট্রিওল দিয়ে দিলাম, কিছু লতাবা দিয়ে দিলাম, ফাইন। ধরো এতটুকু আঁকছি, হ্যাঁ, ধরো তোমার কিছু টিউব দিয়ে দিলাম, গুড। আচ্ছা, এবার দেখো, ধরো এটা হচ্ছে সেই লাইসোজোম, এটা এই কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে সেই লাইসোজোম, লাইসোজোম। এখন ভাইয়া যদি এমন হয় কোনো কারণে লাইসোজোমের পর্দাটা ফেটে গেল, লাইসোজোমের প্রাচীরটা ভেঙে গেল, প্রাচীর ভেঙে এই বিশেষ বিশেষ যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলা বাইরে ছড়ায় পড়লো, প্রাচীর ভেঙে এনজাইমগুলা এসে বাইরে এসে এরা কি বসে থাকবে? এরা কি করবে? এরা মাইটোকন্ড্রিয়াকে খাওয়া শুরু করবে। এরা তো বিশ্লেষণ করে দেয়, ভেঙে ফেলে, মাইটোকন্ড্রিয়াকে ভাঙা শুরু করবে। এগিয়ে তোমার এখানে ধরো গোলজি বস্তু আছে, এটা ভাঙা শুরু করবে। এগিয়ে এন্ডোপ্লাজমিক জালিকাকে ভাঙা শুরু করবে। তার মানে কোষের ভিতরে অঙ্গাণুগুলাকে খাওয়া শুরু করবে। কোনো কারণে যদি লাইসোজোমের পর্দাটাতে কোনো ফাটল ধরে, কোনো কারণে যদি লাইসোজোমের পর্দাটা কোনো ফেটে যায়, তাহলে ভিতর থেকে এনজাইমগুলা বের হয়ে এখানে আস্তে আস্তে ধ্বংস করা শুরু করবে, রাইট? এইটাকে বলা হয় অটোফেগি, নিজের অঙ্গাণুকে নিজে খাওয়া। এটাকে বলে অটোফেগি, রাইট? আমরা বুঝে গেছি অটোফেগি মানে কি। বই থেকে দেখে সংজ্ঞাটা লিখবা, পড়ার সাথে ভালো হবে। কি বুঝছো বিষয়টা? যে যখন লাইসোজোমের আবরণটা বিনষ্ট হয়, আবরণ নষ্ট হয়, বা কোনো কারণে লাইসোজোম থেকে এনজাইমগুলো বের হয়ে যায়, বের হয়ে ওরা কি করবে? নর্মালি তো বের হওয়ার কথা না। যদি এনজাইমগুলো বের হয়ে যায়, ওরা তো হাইড্রোলাইটিক এনজাইম, ওরা কোষের অঙ্গাণুগুলোকে খাওয়া শুরু করে। খেয়াল করো, কোষের অঙ্গাণুগুলোকে ওরা ভক্ষণ করা শুরু করে, খাওয়া শুরু করে। এই ঘটনাটাকে বলা হয় অটোফেগি। এই ঘটনাটাকে আমরা কি বলবো? অটোফেগি। নেক্সট খেয়াল করে দেখো, এই কোষের অঙ্গাণুগুলোকে খেতে খেতে ভক্ষণ করা মানে খাওয়া। ভক্ষণ মানে কি? খাওয়া। কোষের অঙ্গাণুগুলোকে খেতে 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 আস্তে আস্তে পুরা কোষ শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এক সময় কি পুরা কোষ শেষ হয়ে যাবে না? পুরা কোষের সবগুলা খেতে খেতে পুরা কোষ শেষ। এই যে সম্পূর্ণ কোষ পরিপাক হয়ে যাবে। এক সময় দেখা যাবে সম্পূর্ণ কোষটাই শেষ বা পরিপাক হয়ে গেছে। এই ঘটনাটাকে বলে অটোলাইসিস। তাহলে যখন প্রথমে
এনজাইমগুলো বের হয়ে অঙ্গাণুগুলোকে খাওয়া শুরু করবে, কোষের অঙ্গাণুগুলোকে খাওয়া শুরু করবে, এই অঙ্গাণুগুলোকে খাওয়া শুরু করে বা ভক্ষণ করা শুরু করবে, তাকে আমরা বলবো অটোফেগি। আর যখন আস্তে আস্তে পুরো কোষ বা সম্পূর্ণ কোষটাই খাওয়া হয়ে যাবে, সম্পূর্ণ কোষটাই ধ্বংস হয়ে যাবে, পরিপাক হয়ে যাবে, তাকে আমরা বলবো অটোলাইসিস। তাহলে এই চারটা শব্দ সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে বলবা? এই চারটা শব্দ সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি লাইসোজোম কি করে, খুবই ডেঞ্জারাস। লাইসোজোম নিজের যে কোষে থাকে এই কোষটাকেই পরিপাক করে ফেলতে পারে। এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড, সুইসাইড করে, কারণ দেখো সুইসাইডের মতো কি নিজের নিজে মেরে ফেলতেছে, নিজের কোষকে নিজে শেষ করে ফেলে। নিজেকে নিজে হত্যা করা মানে সুইসাইড করা। এই জন্য তাকে বলে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। চলো, আমরা বলছিলাম তোমাকে ভাইয়া পড়ার মাঝখানে অন্য গ্রহে নিয়ে যাব, চলো আমরা একটু অন্য গ্রহ থেকে ঘুরে আসি, ঠিক আছে? এই যে দেখো, এটা কি, এটা কি তুমি চিনো? আমরা এখন চলে আসছি অন্য গ্রহে। তুমি কি চিনো এটা কি? বলো, কে কে বলতে পারবে এটা কোন গ্রহ? আমরা চলে আসলাম অন্য গ্রহে। দিস ইজ জুপিটার, ঠিক আছে? সো ওই গ্রহের সাথে তোমরা এখন আমাকেও দেখতে পাচ্ছ। আমি আশা করব এখানে যারা আছেন প্রত্যেকে ইনশাল্লাহ, যারা ক্লাসটা করছেন, ইচ অ্যান্ড এভরিওয়ান তোমাদের ক্লাসের অবশ্যই একটা রিভিউ জানাবা যে হামিম ভাইয়ের সাথে প্রথম ক্লাসটা তোমার কেমন লেগেছে। এইচএসসি 26-এর একটা গ্রুপ আছে, তোমরা জানো, বন্দি পাঠশালার গ্রুপ আছে। এইচএসসি 26-এর যে গ্রুপটা আছে অলরেডি 24K সামথিং মেম্বার প্লাস সামথিং। সো ওই গ্রুপে ইনশাল্লাহ তোমরা রিভিউ জানাবা এবং গ্রুপে তোমরা নোট সাবমিট করতে পারো। অ্যান্ড স্পেশালি যারা আমার ক্লাস আজকে প্রথম করছো, আমি যেহেতু কনসেপ্টে জোর দিই, সো তোমরা আমার ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই তোমরা জানাবা, ঠিক আছে ভাইয়া? ক্লাস শেষ হয় না অবশ্যই, আমার একটু পার্ট বাকি আছে, কিন্তু তোমরা ভাববে না যে ভাই ক্লাস শেষ করে দিচ্ছে। আমি ভেবে একটু পড়াইতে পছন্দ করি তো, কারণ আমি কনসেপশন পড়াই তো, সো সেক্ষেত্রে একটু সময় লাগে কনসেপশনে। লাস্ট টপিক পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা পড়লে শেষ, ঠিক আছে? এটা পড়লে আমরা শেষ করে দেবো আজকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুবই ছোট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? তো কোথায় থাকে পড়াচ্ছে, আমরা বরং এটা পড়বো এই অঙ্গাণুটা কোথায় থাকে না। কোথায় থাকে না? আমরা জানি একটা কোষ আছে নাম হলো আদিকোষ, এর ভিতরে কিছুই নাই, শুধুমাত্র রাইবোজোম, রাইট? একটা কোষ আছে নাম হচ্ছে আদিকোষ, এর ভিতরে আর কিছুই থাকে না ভাইয়া, এর ভিতরে আর কিছুই থাকে না। এক চ্যাপ্টার একজন করে নিলে ভালো হয় না? আমরা এক চ্যাপ্টার হয়তো বা সর্বোচ্চ, যেহেতু এর প্রথম চ্যাপ্টার, এই জন্য আমরা তিনজনই আমরা এখানে ইন করেছি। ইনশাল্লাহ হয়তো বা পরবর্তীতে আমরা চ্যাপ্টার ভাগ করে দিতে পারি, অথবা এক চ্যাপ্টারে সর্বোচ্চ 2জন ঢুকবে, ঠিক আছে? এটা আমাদের মোটামুটি প্ল্যান আছে। যেগুলো বড় চ্যাপ্টার সেক্ষেত্রে 2জন ঢুকবে, আর যেগুলো ছোট চ্যাপ্টার সেগুলো তো হচ্ছে ভাইয়া একজন করে ঢুকবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা ওইভাবে প্ল্যান করবো, আমার এটাই ইচ্ছা আছে। এবং তোমরা এই অধ্যায় কার ক্লাস চাও ইনশাল্লাহ তোমরা চাইলে ওটাও জানাতে পারো এখানে কমেন্ট সেকশনে। ওকে ভাই, তাহলে খেয়াল করে দেখো কোথায় থাকে না। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে আমরা জানি আদি কোষের মধ্যে কিছুই নাই, আদি কোষের মধ্যে রাইবোজোম ছাড়া কিছুই নাই। সো নাম্বার 1 হচ্ছে আদি কোষ। নেক্সট হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যারা আছি আমরা। স্তন্যপায়ী মানে হচ্ছে যারা দুধ খেয়ে বড় হয়, আমরা মায়ের দুধ খেয়ে বড় হই, এই জন্য আমরা বলি স্তন্যপায়ী। স্তন মানে দুধ, দুধ খেয়ে আমরা বড় হই, স্তন থেকে তো দুধ পাওয়া যায়। ওকে, স্তন্যপায়ী প্রাণীর আরবিসি বা লোহিত রক্তকণিকা, সে আসলে কি, ওর তো আসলে অক্সিজেন পরিবহন করা কাজ। লোহিত রক্তকণিকা 9টা থেকে ক্লাস না, আমাদের টাইম যেভাবে ফিক্সড করা আছে, খেয়াল করে দেখো ভাইয়া, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, ওর কাজ হচ্ছে ভাইয়া মূলত অক্সিজেন পরিবহন করা, রাইট? এর কাজ হচ্ছে মূলত অক্সিজেন পরিবহন করা মেনলি। সো আসলে তোমার এইসবের ঝামেলা থাকে না, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে না। আরেকটা হচ্ছে স্পারমাটোজোয়া, যেখান থেকে স্পার্ম তৈরি হয়, স্পারমাটোজোয়া। এই দুইটার মধ্যে থাকে না। তাহলে কোথায় থাকে না? একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আরেকটা কি, আরেকটা হচ্ছে স্পারমাটোজোয়া। আচ্ছা ফাইন, রাইট পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট হচ্ছে কোথায় বেশি থাকে। নেক্সট হচ্ছে এটা কোথায় বেশি থাকে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। কোথায় বেশি থাকে মনে রাখবা, যে সকল জায়গায় আমাদের বিভিন্ন ধরনের হরমোন বেশি খরিত হয় বা বিভিন্ন এনজাইম খরিত হয়, এইসব জায়গায়, যেসব জায়গায় এসব বেশি ক্ষরণ ঘটে, কীরকম
তোমরা জানো পরিপাক অধ্যায় পড়লে আরো ক্লিয়ার হবে, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপাতত জিনিসটা বুঝে রাখো, যেসব জায়গায় ক্ষরণ বেশি হয়, যেসব জায়গায় এনজাইম হরমোন বেশি তৈরি হয়, কিরকম, যেমন ধরো ভাইয়া যকৃৎ, এরপরে ভাইয়া তোমার অগ্নাশয়, যকৃৎ, অগ্নাশয়, এরপরে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, এই যে গ্রন্থি যেগুলো আছে তোমরা জানো অগ্নাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থি, দুইটাই এনজাইমও তৈরি হয়, হরমোনও তৈরি হয়, দুইটাই পড়াবো ইনশাল্লাহ এগুলো সামনে। যকৃত তোমার এরকম টাইপের একটা গ্রন্থি। তো এই যে গ্রন্থিমূলক যে পার্টগুলো আছে ভাইয়া, এগুলোতে মূলত বেশি বেশি থাকে, কারণ এগুলোতে বেশি বেশি ওই যে এনজাইম হরমোন তৈরি হয়, তো এগুলোর সাথে এই সম্পর্ক আছে, আমি পড়াচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া এবার খেয়াল করে দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা ছবিটা তো একটু দেখাই দিই, এই ছবিটা দিকে তাকাইছো তোমরা, এখানে দেখতে পাচ্ছ সবুজ কালার দেখাচ্ছে, একবারে কালার খুব গ্রস আসছে। আচ্ছা এখানে এই ছবিটা মনে হয় বেটার আসছে, ফাইন। আচ্ছা এই ছবিটার দিকে তোমরা একটু তাকাও ভাইয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দুই রকমের, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ, রাফ মানে কি খসখসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইতে এন্ডোপ্লাজমিক আর দিয়ে হচ্ছে রেটিকুলাম, এখানে তোমরা নামটা দেখতে পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জন্য আমরা সংক্ষেপে লিখি ইয়ার, রাফ ইয়ার, ইয়ার মানে খসখসে, বা রাফ মানে কি অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা হচ্ছে মসৃণ, মসৃণ বা ইংলিশে বললে স্মুথ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইট, দুইটা নাম। এখন কেন এটার নাম মসৃণ হয়েছে, কেন অমসৃণ, খেয়াল করো অমসৃণ কেন, কারণ এখানে দেখো কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখো এরকম দানা দানা আছে, দানা দানা, এই যে দানা দানা আছে বলে, এই দানা দানা আছে বলে কোন জায়গায় যদি দানা থাকে তোমার হাতটা কি স্মুথলি যাবে, যাবে না, ওই জায়গাটা কি খসখসে হয়ে যাবে না, কারণ কোন জায়গায় উঁচা উঁচা দানা আছে, সো ওই জায়গায় তুমি যদি হাতটা নাড়াও, আঙ্গুলটা নাড়াও, অনেকগুলো খসখসে জায়গা তুমি ক্রস করবা, এই যে খসখসে জায়গা ক্রস করতে হয় মানে কি অমসৃণ, এই যে তার মানে কেন, কারণ এখানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে, কি লাগানো থাকে, রাইবোজোম থাকে, এই রাইবোজোম থাকার কারণে সে মূলত অমসৃণ হয় বা খসখসে হয়। এই ছবিটা এখানে দেখতে পাচ্ছি হলুদ রঙের গুলো হচ্ছে রাইবোজোম, কিন্তু এই জায়গাটাতে খেয়াল করো এখানে কিন্তু কোনো রাইবোজোম নাই, এই জন্য এটা স্মুথ বা একবারে মসৃণ, ক্লিয়ার। তাহলে মসৃণ মানে হচ্ছে কোনো রাইবোজোম থাকে না, মসৃণ মানে হচ্ছে রাইবোজোম থাকে না। তাহলে ভাইয়া বলো তো কোনটার কাজ প্রোটিন তৈরি করা, বুঝতেই পারছো, তার মানে ভাইয়া যেটা রাফ এইটার কাজ হচ্ছে যেহেতু রাইবোজোম থাকে, সো এইটার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, আশা করি সবাই পারবা, ঠিক আছে কিনা ভাইয়া। তো যেটা রাফ এটার কাজ কি, প্রোটিন তৈরি করা। এখন তাহলে যেটা মসৃণ ওর কাজ হচ্ছে, ও তো প্রোটিন তৈরি করবে না, ও তো রাইবোজোম নাই, ও তো রাইবোজোম নাই, ও তো প্রোটিন তৈরি করবে না, ও কি করে, ও হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাট বা চর্বি তৈরি করে, ফ্যাট সংশ্লেষ করে, বা বিভিন্ন ধরনের হরমোন তৈরি করতে, হরমোন নিঃসরণ করতে সহায়তা করে, যদিও হরমোন আসলে কাইন্ড অফ প্রোটিন, বাট আসলে এখানে হরমোন নিঃসরণের কথা তোমাদের বইয়ে লিখছে, দ্যাটস ওয়াই তুমি লিখে রাখো, ইনশাআল্লাহ কাজে লাগবে। হরমোন নিঃসরণ করে, ফ্যাট সংশ্লেষ করে, হরমোন নিঃসরণ করে, ঠিক আছে। এবং তার আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেখো, সে কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসের কাছাকাছি, খুব কাছাকাছি অবস্থান করে, নিউক্লিয়াসের সাথে ঘেঁষে অবস্থান করে, হ্যাঁ। এবং এখানে যে প্রোটিনটা তৈরি হয় এটাই কিন্তু গোলজি বস্তুর মধ্যে যায় প্যাকেজ হওয়ার জন্য, পড়াছিলাম না গোলজি বস্তুর মধ্যে প্যাকেজ হয়, এক্স্যাক্টলি এখানে যে প্রোটিনটা তৈরি হয় সে মূলত গোলজি বস্তুর মধ্যে যায় প্যাকেজ হওয়ার জন্য। আমার কথা কি বুঝতে পেরেছো, এখান থেকেই সে প্রোটিনটা বের হয়ে গোলজি বস্তুর মধ্যে ঢুকে প্যাকেজিং হয়ে লাস্টে বের হয়, ঠিক আছে। আচ্ছা ভাইয়া ইনশাল্লাহ দেখো আমরা এখন লাস্টে একবার লাস্ট দিকে চলে আসছি, আমাদের পড়া বেশি নাই আর, আমাদের একবার লাস্টের পার্ট খেয়াল করে দেখো, এটার কিছু আমি অলরেডি কাজও একসাথে পড়াই ফেলছি, মেন কাজগুলো, আরও কিছু কাজ আছে, সে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের কি বলে, সাইটোপ্লাজমের স্ট্রেংথ বাড়ায়, স্ট্রেংথ বলতে দেখবে লেখা আছে যান্ত্রিক দৃঢ়তা, সো এটা একটা, সো এটা ভেরি ইম্পর্টেন্ট না, এরকমভাবে আছে দড়ির মতো দেখতে, সো এরা যান্ত্রিক দৃঢ়তা বাড়াবে, এটা খুব সিম্পল বিষয়। আচ্ছা এখন আসি দেখো, সরি এখন আসি যেটা আমরা, আমার লাস্ট পার্ট, যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তিনটা ধরন আছে, বুঝছো, এটা তুমি অলরেডি তোমাকে পড়াই ফেলছি, তো তুমি ইনশাল্লাহ এমনি বুঝবা, তারপরে যেহেতু লাস্ট পার্ট সো আমি বলে দিচ্ছি, খেয়াল করো, এটা মূলত তিনটা অংশ, এটা তিনটা দেখতে তিন টাইপের হয়, কয় টাইপের হয়, তিন টাইপের। একটাকে বলে সিস্টার্নি, সিস্টার্নি অলরেডি বুঝে গেছো সিস্টার্নি কেমন হবে। আচ্ছা একটা হচ্ছে ভেসিকল,
সিস্টার্নি, বেসিকল, বেসিকল বানানটা হয় নাই। বেসিকল বানানটা হচ্ছে বুঝো তোমরা সবাই, বেসিকল হচ্ছে ভেসিকল, এই যে ভেসিকল, আর একটা হচ্ছে টিউবিউল। এটা জাস্ট তোমার গঠনটা জাস্ট তোমার জানা লাগবে দেখে ভাইয়া বলতেছি, আর কিছু না। এটা তেমন তোমার এত ইম্পর্টেন্ট কিছু না, ওরকম আহামরি কিছু না। সিস্টার্নি মানে তুমি জানো চৌবাচ্চার মতো দেখতে, রাইট? এই যে এরকম এরকম থাকবে, এরকম 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 লম্বা লম্বা থাকবে, এই চৌবাচ্চার মতো লম্বা লম্বা, তাই না? এই যে নিচে এরকম থাকবে, এরকম দড়ির মতো লম্বা লম্বা থাকলে তাকে বলা হয় সিস্টার্নি, তাই না? লম্বা লম্বা, এই যে আমরা এর আগে দেখাইছি, এই যে দেখো এখানে লম্বা লম্বা এরকম থাকলে কি বলবো? সিস্টার্নি, রাইট? আচ্ছা, ভেসিকল মানে কি? এটা এরকম গোলাকার গোলাকার থাকবে, গোলা গোলা থাকবে, রাইট? গোল গোল থাকবে ভেসিকল, ভিতরে ফুলা ফুসকার মতো। টিউবিউল মানে হচ্ছে যে এরকম এসে টিউবের মতো শাখা, এই যে শাখা তৈরি করবে, টিউবের মতো থাকবে, যে এরকম টিউবের মতো শাখা তৈরি করবে, টিউব তৈরি করবে, তাকে বলো টিউবিউল। ঠিক আছে? এরকম করে এরকম আঁকা বাঁকা টিউবের মতো, আঁকা বাঁকা টিউবের মতো থাকতে পারে, আঁকা বাঁকা টিউব, এরকম একটা টিউব, অথবা বড় করে এভাবে আরেকটা টিউব, এরকম করে টিউবের মতো থাকবে, টিউবের মতো আঁকা বাঁকা শাখা হইতে পারে। হ্যাঁ, সিস্টেমগুলো লম্বা লম্বা, একবার লম্বা লম্বা হবে, সুন্দর। হ্যাঁ, ক্লিয়ার? যে ভেসিকল কোনটা? গোল গোল অংশগুলো ভেসিকল। টিউবওয়েল দেখতে কেমন? টিউবের মতো, এরকম টিউবের শেপ হবে। ঠিক আছে ভাইয়া, পারবেন তো ইনশাল্লাহ? সো আলহামদুলিল্লাহ, যদি পেরে আপনারা এতটুকু পেরে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা সুন্দর স্ক্রিনশট নিতে পারেন, আমি আমাদের পোস্ট দিতে পছন্দ করি। এটা ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারেন, অথবা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় এইভাবে একটা স্ক্রিনশট নিলে সবচেয়ে ভালো হয়। আমি একটু 1 সেকেন্ড দাঁড়াবো, ঠিক আছে? সো আপনারা সবাই হচ্ছে স্ক্রিনশট আশা করে নিয়ে ফেলছেন। আপনারা ইনশাল্লাহ সবাই অবশ্যই একটা রিভিউ জানাবেন ক্লাসটা কেমন লেগেছে। আমি যে অঙ্গনগুলো পড়াইছি ইনশাল্লাহ তুমি মানে ফিল করতে পারবা বিষয়গুলো, ছবির সাথে, কালারফুল ছবির সাথে মিলে মিলে পড়াইছি, আমি নিজে আঁকছি, পড়াইছি, দেখাইছি, কাজগুলো তোমাকে ব্যাখ্যা করে পড়াইছি। সো ইনশাল্লাহ তুমি যদি এভাবে পড়ো, তুমি ইনশাল্লাহ বাইরে আটকাবা না। তো অবশ্যই তোমার বন্ধুবান্ধব যারা আছে, স্পেশালি HSC 26 যারা আছে, ওদেরকে জানাবা যেন তারা আমাদের সাথে এই বায়োলজি কোর্সে যুক্ত হতে পারে। এবং যেহেতু আমরা শুরু করছি, একটা ফুল কোর্সের মাধ্যমেই তোমার বোটানটা শেষ হবে। সো এটা একটা গ্রেট অপরচুনিটি, তোমরা যেন এই অপরচুনিটির মাধ্যমে একটা বেস্ট রেজাল্ট করতে পারো। তো সবার কাছে আজকে এতটুকুই, বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।